তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? 1952 কতিপয় তরুণের খুনের পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও আজ ছিঁড়ে নিতে দেব না কাউকে। এখন তোমাকে ঘিরে ইতর বেলেল্লাপনা চলেছে বেদম। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি। এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস। তোমার মুখের দিকে আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নমস্কার, আমি অনিন্দ। কবি শামসুর রহমানের বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালার একটি অংশ পাঠ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠান 19শে মে, একটি বিশেষ দিন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি হয়তো জানেনই না আজও ভাষা শহীদ দিবস। আসাম সরকার রাষ্ট্রভাষা ও দাপ্তরিক কাজের ভাষা হিসেবে শুধুমাত্র অহমিয়াকেই স্বীকৃতি দিয়েছিল 1961 সালে। অথচ বরাক উপত্যকা বাঙালি প্রধান। তাই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তুমুল আন্দোলনে নামে আসামের ভূমিপুত্র বাঙালিরা। 1961 সালের 19শে মে শিলচরে বাংলা ভাষার আন্দোলনকারীরা ধর্মঘট ডাকে। ওই দিন আসাম রাইফেলসের গুলিবর্ষণের ফলে প্রাণ হারিয়েছিলেন 11 জন আন্দোলনকারী। আজকে ওহিকের অনলাইন অনুষ্ঠান শুরুর আগে জানাই সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। আমি আমাদের আজকের সন্ধ্যার অতিথিদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সাথে আছেন শিলচর আসাম থেকে সুশান্ত কর, যিনি বাংলার অধ্যাপক এবং ভাষাবিদ। আছেন ত্রিপুরার কবি অশোক দেব। রাজশাহী থেকে আছেন কামরুল ইসলাম, তিনি বিশ্ববিদ্যালয় বিভাগের অধিকর্তা, অনুবাদক এবং কবি। আছেন বাঙালি কবি এবং গদ্যকার সুজন ভট্টাচার্য। নমস্কার। আমি সবার আগে সুশান্ত বাবুর কাছে আসব। সুশান্ত বাবু, আপনি শিলচর আসামের মানুষ, আমাদেরকে সেই রক্তাক্ত দিনের ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলেন। তো কথাগুলো ভেঙে ভেঙে আসছে, আমি শুধু আমাকে কিছু বলা হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ সুশান্ত বাবু, আমরা সেই রক্তাক্ত দিনের ইতিহাসটা আপনার থেকে শুনে নিতে চাইছি। এটা কি আমার দিক থেকে হচ্ছে নাকি? মানে আমি কথাগুলো ভেঙে ভেঙে দেখছি, শুনছি। সুশান্ত বাবু, আমি ওর কোয়েশ্চেনটা রিপিট করছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? সুশান্ত বাবু শুনতে পাচ্ছেন? কষ্ট করে ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে। তাহলে আমি কেন উল্টো পাল্টা শুনছি? নাকি স্পিকার খুলে দেব? স্পিকার খুলে শোনা যাবে? স্পিকার খুলে দেখতে পারেন। আমার মনে হয় একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে সুশান্ত বাবুর ক্ষেত্রে, মনে হয় সুবিধা হচ্ছে না, খুব ভেঙে ভেঙে আমি শুনছি। যাই হোক, ওই আন্দোলনের দিনগুলো সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। হ্যাঁ এরকম কিছু কি? জি জি, হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই সুশান্ত বাবু। হ্যালো, হ্যাঁ সুশান্ত বাবু, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ভেঙে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আপনি সেই রক্তাক্ত আন্দোলনের দিনগুলির ইতিহাস সম্বন্ধে আমাদের কিছু বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি যদি ওদিক থেকে খুব ইয়ে হচ্ছে, আমি মূল কথাটা বুঝে গেছি, আমি বলবার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, আমি শিলচরের বটে, শিলচরে আমি আমার কৈশোর যৌবন কেটেছে, কিন্তু আমি মূলত এখন তিনসুকিয়াতে থাকি। তিনসুকিয়া অনেক দূর, প্রায় 24 ঘন্টার রাস্তা। এটা উজান আসামে হয়, মানে প্রায় মায়ানমার সীমান্ত। তিনসুকিয়াতে পড়াই। আমি 86-র ভাষা আন্দোলনে সক্রিয় ছিলাম। 86
আরেক দফা আন্দোলন হয়েছিল শেষ দফা। আপনি ঠিকই বলেছেন শুরুতে যে ব্যাপারটা ছিল ওই আপনাদের বাংলাদেশে, আসামেও তাই, যে আসামে তো দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠী বাঙালি, সারা উত্তর পূর্বাঞ্চল মেলালে হয়তো সর্ববৃহৎ জনগোষ্ঠী হবে। তো যখন ভাষাভিত্তিক রাজ্য গঠন হচ্ছে তখন আসামের অসমিয়ারা দাবি করলেন যে অসমিয়া আসামের রাজ্য ভাষা হতে হবে, বাঙালিরা দাবি করলেন যে এটা দ্বিভাষিক রাজ্য করতে হবে, সহযোগী ভাষা হিসাবে বাংলা করতে হবে। তো এই নিয়ে আন্দোলন কিন্তু শুধু উপত্যকায় নয়, সারা আসামে হয়েছিল। মূল শুরুটা সম্ভবত হুজাই বা নওগাঁতে হয়েছিল একটা মধ্য দিয়ে। সারা ব্রহ্মপুত্র উপত্যকাও সেই আন্দোলনে ভিড়েছিল। বাঙালিরা তখন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে থাকতেন, কিন্তু মূল জোটটা অবশ্যই বরাক উপত্যকার ছিল। এবং বরাক উপত্যকায় 19 মে 61-তে গুলি চলে, সেটা অনেক পরে, যখন বরাক উপত্যকা দেওয়ার প্রশ্ন ওঠে। উপত্যকায় ওই বাংলাদেশে যেরকম ভাষা আন্দোলনের সময় হয়েছিল, প্রায় জাতি দাঙ্গা হয়েছে এবং একতরফাই বলতে দিয়ে অসমিয়াও প্রচুর বিপন্ন হয়ে গেছেন, মারা গেছেন। কিন্তু একতরফা এলে প্রচুর বাঙালি মহিলারা ধর্ষিতা হয়েছেন, ঘরবাড়ি পুড়েছে, এবং তখন পূর্ব পাকিস্তান থেকে এখানে উদ্বাস্ত হয়ে আসছেন তাদের একটা বড় অংশ, এবং এখানে যারা পুরনো বাসিন্দা ছিলেন তাদের একটা বড় অংশ আবার নতুন করে উদ্বাস্ত হয়ে পশ্চিমবাংলা বা বরাক উপত্যকায় বা অন্যত্র চলে যাচ্ছিল। এটা প্রায় লাখের হিসাবে হবে। আমাদের বন্ধু, অসমিয়া বন্ধু দেবব্রত শর্মা সম্প্রতি 3 খণ্ডে একটি ইতিহাস দাঁড় করাচ্ছেন সমস্ত পুরনো নথিপত্র ঘেঁটে। তো তিনি সম্প্রতি জানালেন প্রায় 121 জন মারা গেছিলেন, তার মধ্যে 14 জন অসমিয়া, বাকি সবাই বাঙালি। এবং ব্রহ্মপুত্র উপত্যকায় যারা মারা গেছিলেন তারা বেশিরভাগই নিপীড়িত দলিত সম্প্রদায়ের মানুষ। তো এই নথিগুলো আসবে। বাকি পুরো বিশাল ঘটনা সেই আন্দোলনের আমি বিস্তৃত কাহিনীতে যাচ্ছি না। এবং আরেকটা ষড়যন্ত্র চলছিল, যদি হিন্দু মুসলমানে ভাগ করা যায়, যেরকম আপনার বাংলাদেশেও হয়েছিল। তো ফলে একটা চাপ ছিল যে বাঙালিরা আসামে থাকুন এবং অসমিয়া হয়ে থাকুন, কারণ বাঙালি হয়ে থাকলে তো অসমিয়া সংখ্যালঘু হয়ে যাবে। তো সেই চাপের কাছে উপত্যকার কিছু মুসলমান নথি স্বীকার করেছিলেন, ব্রহ্মপুত্র উপত্যকার সব মুসলমান। তার কারণ এটা যে মুসলমানেরা শ্রেণীগতভাবে কৃষিজীবী ছিলেন, ভাসানী সেই কৃষক মুসলমানের নেতা ছিলেন, কৃষিজীবী ছিলেন। ফলে তাদের কাছে বেঁচে থাকা, টিকে থাকাটাই বড় কথা ছিল। মধ্যবিত্ত শ্রেণীতে মুসলমান ছিলেন না, ফলে তারা সেটা স্বীকার করে নিয়েছিলেন। যদিও স্বীকার করে নেওয়ার জন্য বাঙালি মধ্যবিত্তের থেকে এখনো নিন্দিত হন। আমি সেই দলে নেই, বা আমরা আরো অনেকে নেই সেই দলে। এবং যদি কোথাও বাংলায় ফিরে আসবার চেষ্টা করেন তাহলে অসমিয়া মধ্যবিত্তের থেকে নিন্দিত হন। তো সেরকম একটা চেষ্টার ফলে ঠিক 1 মাস পরে, জুন মাসের ওই 19 মেতে হাইলাকান্দিতে একটা হিন্দু মুসলমান দাঙ্গা হয়, সেখানেও 11 জন মারা যায়। এবং তারপরে একটা আপোষ রফা হয়। সেই আপোষ রফাতে আগে আন্দোলনকারীরা তৈরি ছিলেন না। সেই আপোষ রফাটি হচ্ছে যে শুধু কাছাড়, তখন অবিভক্ত কাছাড়, এখন যাকে বরাক উপত্যকা বলা হয়, এটা কাছাড় জেলা ছিল। মানে সিলেটের টুকরো করিমগঞ্জ থেকে গেল, করিমগঞ্জ, হাইলাকান্দি মহকুমা এবং কাছাড় মহকুমা, এই 3টা মহকুমা নিয়ে তখন জেলা ছিল কাছাড়। তো সেই কাছাড়ের রাজ্য ভাষা হবে বাংলা। আর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে, এবং উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা স্তর অব্দি বাংলা একটা মাধ্যম হিসেবে থাকবে। এই 3টি শর্তে একটি আপোষ রফা হয় এবং আন্দোলন তারপর থেমে যায়, থিতিয়ে যায়। এই হচ্ছে তখনকার ঘটনা। এরপরেও এই যে জাতীয়তাবাদী অভিমান বা সংঘাত, এটি তো এখনো থামেনি, এখন অনেক বড় পর্যায়ে গিয়ে পেয়েছে। এটা সম্ভবত আমরা আশা করছি এটা শেষ পর্যায়ে পেয়েছে। তবে ওই 72 ইংরাজিতেও এরকম একটা কথা উঠেছিল, স্নাতক স্তর অব্দি অসমিয়া এবং ইংরেজি, অসমিয়া করতে হবে একমাত্র মাধ্যমে, এই দাবি উঠেছিল। তো তখন কিন্তু আচ্ছা, সেই 19-এর ভাষা আন্দোলনে, 60-এর ভাষা আন্দোলনে কিন্তু প্রচুর অসমিয়া, যেমন বাঙালি পক্ষে ছিলেন প্রচুর অনসমিয়া জনজাতিরা। যেমন তখন শিলং ছিল আসামের রাজধানী। তো মেঘালয় তো আলাদা রাজ্য ছিল না, আসামের ভেতরে ছিল। মেঘালয় থেকে মিজোরাম, সমস্ত জনজাতিরাও এই আন্দোলনের পাশে ছিলেন। তো তারা নানানভাবে পরবর্তীকালে পৃথক রাজ্য নিয়ে বেরিয়ে যান। তারপরেও 72-এ এই দাবি উঠে যে মাধ্যম অসমিয়া করতে হবে।
সেখানেও এই কংগ্রেসি গুন্ডাদের হাতে করিমগঞ্জে বাচ্চু চক্রবর্তী বলে একজন মারা যান, তখনও দাঙ্গা হাঙ্গামা হয় বেশ। এবং তারপরে 86-তে চাপিয়ে দেওয়া হয় যে অষ্টম শ্রেণী থেকে অসমীয়া একটি বিষয় হিসাবে পড়তে হবে। তো তার বিরুদ্ধে মূলত বরাক উপত্যকায় আন্দোলন শুরু হয়, কিন্তু সেটা সারা আসামে ছড়িয়ে যায় এবং জনজাতি সংগঠনগুলো হুমকি দেয় যে যদি 15 আগস্ট 86-র মধ্যে এই সেবা সার্কুলার প্রত্যাহারিত না হয় তাহলে তারাও আন্দোলনে নামবে। তো সেই হুমকিতে কাজ হয়, সেই সার্কুলারটি স্থগিত হয়ে যায়। ইতিমধ্যে 21 জুলাইতে জগন এবং জুসু বলে আরো দুজন মারা যায় করিমগঞ্জে। সেটি 21 জুলাইকেও একটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু তারপরেও জনজাতিরা ধরুন এরপরে আর আসাম ভেঙে বেরিয়ে যাননি, কিন্তু ওই বড়োল্যান্ডের আন্দোলনের কথা আপনারা শোনেন, কার্বি আংলংকে আলাদা রাজ্য করে নেওয়া বা ধরুন বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসন দেওয়া, এইসব করে থামানোর চেষ্টা হয়েছে, কিন্তু এখন অব্দি সফল হয়নি। এবং সব শেষ এই আধিপত্যবাদী চিন্তার সব শেষ আক্রমণটি হচ্ছে এই যে বিদেশি নাগরিক বের করার প্রক্রিয়া, আপনারা যাকে এনআরসি শুনছেন। অসম আন্দোলন হলো, অসম আন্দোলনের পর অসম চুক্তি হলো, আসামে এনআরসি হলো। এনআরসি এখনো প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে। হ্যালো, একটু শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে আপনাকে? শুনতে পাচ্ছি, ভেঙে আসছে কিন্তু শুনতে পাচ্ছি। তো অসম চুক্তি অনুযায়ী 3 দশক আগে অসম চুক্তি হয়েছিল, এটার শেষ, এটাকেই প্রয়োগ করবার জন্য এনআরসি ব্যর্থ প্রক্রিয়া। এটি সরকার নিজেও বলছে, শাসক শ্রেণী নিজেও বলছে, কিন্তু যারা ব্যর্থ বলছে তারাই এটাকে সারা ভারতে নিয়ে যেতে চাইছে। সারা ভারতে কা আনছে, কা করে বলছে যে প্রতিবেশী 3টি মুসলমান প্রধান রাষ্ট্র থেকে তারা হিন্দুদেরকে বা হিন্দু ও মুসলমানদেরকে নিয়ে আসবেন এবং এনআরসি করে অনুপ্রবেশকারী তাড়াবেন। স্বাভাবিকভাবে সেই অনুপ্রবেশকারী মুসলমান, যার বিরুদ্ধে সারা দেশ জুড়া ঐতিহাসিক বিদ্রোহ, গণবিদ্রোহের মুখে আমরা পড়েছিলাম, আমরা ছিলাম সেই বিদ্রোহে। আর এর মধ্যে করোনা লকডাউন, সেখানে সংক্ষেপে আমি। ধন্যবাদ সুশান্ত দা। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ সুশান্ত দা, আপনার কথা শুনতে পেলাম। শোনা যাচ্ছে? আমি কমাল রায়। না ঠিক আছে, অসুবিধা নেই, ঠিকই আছে, শুনতে পেয়েছি। আমি শুনছি। বলছি বাকি ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হিন্দি চাপিয়ে দেয়া, বাকি ভারতবর্ষের ক্ষেত্রে যেভাবে হিন্দিকে চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে অহমিয়াকে চাপিয়ে দেওয়া হয়েছিল আসামের ক্ষেত্রে, তাই তো? আচ্ছা সুজনদার কাছে যাই। সুজনদা, বাকি ভারতবর্ষের ক্ষেত্রে যেভাবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা দীর্ঘকাল ধরে চলে আসছে, ঠিক সেই রকমই একটা। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি যে বাকি ভারতবর্ষের ক্ষেত্রে একটা মেসেজ দেখাচ্ছে হ্যাভিং ট্রাবল কানেক্টিং, দিস ইজ। হ্যাঁ তো বলছি যে আপনি মানে আমরা যারা পশ্চিমবঙ্গে, না আমি বলছি শোনা যাচ্ছে তো? নেটের প্রবলেম শোনা যাচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে বলে একটা। আপনার কথা শোনা যাচ্ছে সুশান্ত দা? শুনছি। হ্যাঁ আমি একটু অন্য একজনের, হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে যে সুজনদা তুমি যদি একটু ব্যাপারটাকে একটু লিঙ্ক করে বলো, মানে বাকি ভারতবর্ষের ক্ষেত্রে হিন্দিকে চাপিয়ে দেয়া এবং আসামে অসমিয়া চাপিয়ে দেয়া, এই দুটো কি একই রকম? আমি দেখছি না, আসলে যদি ব্যাখ্যা করি যে ভারতবর্ষের ক্ষেত্রে হিন্দি আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া এবং আসামের ক্ষেত্রে অসমিয়া ভাষাকে চাপিয়ে দেওয়া, দুটো একদমই এক। বোধহয় একটু ঐতিহাসিক তথ্যের ভুল হবে। প্রথমত হচ্ছে যে যদি আমি আগে ভারতবর্ষের ইতিহাসটা ধরি, তাহলে এই যে হিন্দি নামক ভাষাটি, এই ভাষাটি সম্ভবত এমন একটি ভাষা যে ভাষা একজনেরও মাতৃভাষা নয়। মানে ভারত সরকার যে হিন্দি ভাষাটিকে আমাদের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসাবে সংবিধানে গ্রহণ করা হয়েছে, সেই ভাষাতে একজনও ভারতীয় তার মাতৃভাষা বলে স্বীকার করে না। তারা অন্য একটি ভাষায় কথা বলেন, যে ভাষাটিকে আমরা বলতে পারি হিন্দুস্থানি ভাষা। আর আসামের ক্ষেত্রে, যদিও এখানে বললে হয়তো অনেকটা বিতর্ক উঠে যাবে, তবুও সে প্রসঙ্গ থাক যে আসামের ক্ষেত্রে অসমিয়া ভাষা একটি পৃথক ভাষা। সেই ভাষার একটা নিজস্ব বিকাশের ইতিহাস আছে এবং সেটা জনগণের উদ্বর্তনের মধ্য দিয়েই সেই ভাষার বিকাশটা ঘটেছে। কাজেই দুটো ভাষার প্রেক্ষিত, দুটো ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রেক্ষিত হুবহু এক নয়। আসামের ক্ষেত্রে সমস্যাটা ডেভেলপ করলো কিভাবে? প্রথমত হচ্ছে
একদম রেভিনিউ পার্সপেক্টিভে, মানে ব্রিটিশ সরকারের রেভিনিউ দরকার আসাম থেকে। আসাম ছিল রেভিনিউ ডেফিসিট একটা প্রভিন্স, যে কারণে করলো কি শ্রীহট্ট জেলাটা সেটা অখণ্ড বঙ্গ সিলেট। থেকে কেটে এনে শ্রীহট্ট জেলাটাকে সিলেট। ঢুকিয়ে দেওয়া হলো আসামের মধ্যে। এবং কিরকম পরিস্থিতি, ধরুন আসামের ব্রহ্মপুত্র উপত্যকা, যেটা মানে যেখানে এখন বোধহয় সব থেকে বেশি জনগণ বসবাস করেন নদী উপত্যকায়, সেই অঞ্চলটি ছিল মূলত জনমানবহীন। উপজাতিরা অঞ্চলটা? মূলত উঁচু অঞ্চলে সিলেট? বসবাস করত। মানে হ্যাঁ, সিলেটের সিলেট। কথা বলছে? হ্যাঁ, সিলেটের কথা বলছি, যে সিলেটকে যখন যোগ করা হচ্ছে তখন সিলেটের যা জনমানবহীন নয়, মানে সংখ্যায় কম ছিলেন। সংখ্যায় কম, হ্যাঁ এবং অবশ্যই আমি সেটাই বলছি, সংখ্যায় কম ছিলেন এবং জনজাতিরা মূলত উঁচু অঞ্চলে বসবাস করতেন। এবার তারপরে সম্ভবত 1876-73 নাগাদ পূর্ববঙ্গের কৃষকদের ব্রিটিশ সরকার একটা অফার দিল যে তোমরা যদি ব্রহ্মপুত্র উপত্যকায় আসো, সেখানে বসত করো, জমি জায়গা হাসিল করো, তাহলে যে যতটা জমি হাসিল করতে পারবে ততটা জমি তার, বসত করার জন্য বোধহয় 3 টাকা এবং লাঙল গরু ইত্যাদির জন্য 2 টাকা করে উল্টে তোমাদের একটা সরকারি ডোল দেওয়া হবে। এখন এর ফলে যে একটা পূর্ববঙ্গের ভূমিহীন ময়মনসিংহ রংপুর থেকে, হ্যাঁ ময়মনসিংহ রংপুর থেকেই ম্যাক্সিমাম গিয়েছিলেন, তারা এসে ওখানটায় বসতি করলেন। তৃতীয়ত হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন যে ব্রিটিশ সরকার প্রথম দিকে কিন্তু আসামকে একটা কমিশনারেট গোয়ালপাড়াটাকেও ঢোকানো হয়েছিল, গোয়ালপাড়াটাকেও ঢোকানো হয়েছিল, এখন যেটা বদলে 1876 একটু পরে, ওটা 90-90 হবে বোধ, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, জলপাইগুড়ি থেকে কেটে গোয়ালপাড়াকে ঢুকিয়ে দেওয়া হলো। এখন সমস্যা হয়ে দাঁড়ালো যে ব্রিটিশ সরকার সেই সময়ে কমিশনারেটের থেকে বার করে আসামকে যখন একদম সুজন্ত তুমি বলো, ওনার একটু লাইনটা ডিস্টার্ব করছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এদিকে শ্রীহট্ট ঢুকলো, ওদিকে জলপাইগুড়ি থেকে কেটে গোয়ালপাড়া জেলাকে ঢোকানো হলো, এবং একই সঙ্গে কমিশনারিয়েট থেকে কেটে যখন বেঙ্গল প্রভিন্সে আগে ঢোকানো হয়েছিল তখন আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছিল বাংলা ভাষাকে। এর সহজ কারণ ছিল যেহেতু মানে বেঙ্গল প্রেসিডেন্সির হেডকোয়ার্টার কলকাতা, সেখানে বাংলা এবং ফার্সিতে মূলত আদালতের কাজগুলো চলতো, সেটাকে যোগ করে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাঙালির সেই সময় ওখানে অনুপ্রবেশ ঘটলো, তারা মূলত সরকারি কাজ, স্কুল মাস্টার ইত্যাদিতে তারা প্রতিষ্ঠিত হতে আরম্ভ করলেন। সমস্যাটা কি দাঁড়ালো? সমস্যাটা হচ্ছে যারা সোকল্ড মধ্যবিত্ত, যারা একটু পড়াশোনার ধাঁচে সংসর্গে আছেন, এই অংশটার ব্যাপকতম অংশ হচ্ছেন বাঙালি। আবার যারা কৃষি কাজ করেন, এ কথা বললে খুব মানে ভুল হয়তো বলা হবে না যে আসামকে কৃষি কাজ শিখিয়েছে ময়মনসিংহ রংপুরের মুসলমান চাষি, যদি এটা খুব ভুল বোধহয় বলা হবে না। এই যে দুটো স্তরের চাপে পড়ে, এবং মাঝখানে আরেকটা বিষয় ছিল, আমার ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, একজন আমেরিকান জেসুইট পাদ্রী, তিনি আসামে ধর্মপ্রচার করতে গিয়ে মূলত ওই কেরির যে বাইবেল, সেই বাইবেলের উপর নির্ভর করতে গিয়ে দেখলেন যে সেগুলো খুব বেশি মানে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। তখন তিনি অসমীয়া ভাষায়, ওই সেই আমলের অসমীয়া ভাষায় তিনি একটি বাইবেলের অনুবাদ করলেন, এবং তিনিই প্রথম যে আসাম প্রদেশে অসমীয়া ভাষাই হবে হচ্ছে রাজভাষা, এটাই তিনি প্রথম এই দাবিটা উত্থাপন করলেন, এবং তারপর দ্রুত জল গড়াতে আরম্ভ করলো। প্রথমত দেখুন, যদি আমাকে এইভাবে জিজ্ঞেস করা হয় যে একটি জাতি গোষ্ঠী তারা সংখ্যালঘু হন সংখ্যাগুরু হন, তারা যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলে তাদের ভাষার স্বীকৃতি থাকবে, সরকারি স্বীকৃতি থাকবে, এটাই তো হওয়া উচিত। ফলে অসমীয়া ভাষার সরকারি স্বীকৃতি থাকবে, সেটি রাজভাষা বা সরকারি ভাষা হবে, এ বিষয়টা কোনো সমস্যা নেই। কাজে হিন্দির সঙ্গে, হিন্দি একটি, আজকে যে হিন্দিটাকে সাংবিধানিক ভাষা বলা হয় বা কেউ কেউ ভুল করে এটাকে ভারতবর্ষের রাষ্ট্রভাষা বলেন, তার সঙ্গে ব্যাপারটা পুরো মিলবে না। সমস্যাটা বাঁধছে অন্য জায়গায়। দেখুন, যদি সেন্সাস রিপোর্ট গুলো দেখা যায়, 1931, 1921, 1941 তিনটে সেন্সাস রিপোর্টেই প্রদেশটির নাম আসাম, কিন্তু ভাষাগত বা জাতিগত সত্তা হিসাবে অসমীয়ারা কখনোই সেখানে 50% প্লাস নন। অর্থাৎ যদি বলা যায় অসমীয়ারা মূল অবিভক্ত আসাম প্রদেশে কোনোদিন সংখ্যাগুরু ছিলেন না। সংখ্যাগুরু কবে হলেন? যখন ওই মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ইত্যাদি অংশগুলো বেরিয়ে গেল,
তখন তারা হলেন। এবং মাঝখানে যেটা সুশান্ত বাবু বললেন, হ লিখালাও আমিও অসমিয়া আসি, এর একটা প্রচলিত একটা খুব কথা আছে যে 1951 সেন্সাসের সময় জোর করে বহু, বিশেষ করে মুসলমান রায়ত যারা, তাদেরকে ভয় দেখানো হয়েছিল যে তোমরা যদি নিজেদের অসমিয়া বলে না ঘোষণা করো তোমাদের উৎখাত করে দেওয়া হবে। এই মানুষগুলো স্রেফ জীবিকার দায়ে, বেঁচে থাকার দায়ে নিজেদের অসমিয়া বলে ঘোষণা করেছিলেন এবং সেইভাবেই অসমিয়া ভাষা অসম প্রদেশে বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা বলে স্বীকৃত হয়েছিল। কাজে দুটো বিষয়কে একদম এক করে দেখাটা একটু সমস্যা আছে। ঠিকই জাস্ট একটা লাইন বলবো আমি, সেটা হচ্ছে যে অসমিয়া ভাষা আসামের রাজভাষা হোক চাই না হোক, অসমিয়া ভাষার একটা আলাদা অস্তিত্ব আছে এবং অসমিয়া ভাষা মাতৃভাষা এরকম অসংখ্য মানুষ আছেন। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ভারতবর্ষের দু রকমের অঙ্গরাজ্য আছে। একটা হচ্ছে বাংলা, যার অধিবাসীরা বাঙালি, আসাম অসমিয়া, তামিলনাড়ু তামিল, অর্থাৎ যাদের প্রত্যেকটির মধ্যে এক একটি অখণ্ড জাতিসত্তা হিসাবে নিজেদের জানান দেবার মতো সমস্ত বৈশিষ্ট্য আছে, ভাষাগত বৈশিষ্ট্য আছে। উত্তরপ্রদেশ কি বলবে, বিহার কি বলবে, মধ্যপ্রদেশ কি বলবে? অথচ ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এই কটা অংশ। এই সমস্যাটা কিন্তু এক জায়গায় এইভাবে মেলানো যাবে না। ঠিক। আচ্ছা, কামরুলের কাছে একটু যাই। কামরুল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে রয়েছেন বাংলাদেশ শিক্ষা অধিদপ্তরের একজন ভারপ্রাপ্ত অধিকর্তা, প্লাস কবি এবং অনুবাদকও। তো কামরুল, প্রতিটা ভাষার ক্ষেত্রেই দেখেছি যে বড় আমি তোমার একটু কারেকশন দিই, সেটা হলো যে আমি ওই অধিদপ্তরের অধীনে একজন ডিরেক্টর একটা ওই শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, কবি আর অনুবাদক পরিচয়টা তো তার থেকে ভালো এবং প্রাবন্ধিক, ঠিক আছে, ওটা একটা সরকারি জায়গা, অসুবিধা নেই। আমি যেটা বলতে চাইছি যে ভাষার ইতিহাস পড়তে গিয়ে আমরা সবসময়ই দেখেছি যে বড় ভাষা ছোট ভাষাকে খেয়ে নেয়। এটা বাংলাদেশের ক্ষেত্রেও বোধহয় সার্বজনীন ভাবেই প্রযোজ্য আর কি। মানে বাংলাদেশেরও তো বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে যেগুলোকে ডায়ালেক্ট বলা হয় বা উপভাষা বা বিভিন্ন প্রজাতির ভাষা, সেটা বোধহয় মূল ভূখণ্ডের যে ভাষা, তারা বোধহয় ওই ভাষাটাকে আস্তে আস্তে হজম করে নিচ্ছে। এই বিষয়ে যদি তুমি কিছু বলো। হ্যাঁ, ধন্যবাদ তমাল। আজকে আমি প্রথমত 1961 সালের 19 মে যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন এবং 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা বাংলাদেশে বা তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি সুশান্ত কর এবং সুজন ভট্টাচার্য দুজনের বক্তৃতা শুনলাম। তো আমি একটা জিনিস বলি, সেটা হলো যে পৃথিবীর সব জায়গায় আমরা দেখলাম যে উপনিবেশ নানা কৌশলে তাদের ভাষা সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছে এবং ভিতর থেকে নষ্ট করতে চেয়েছে শাসন শোষণের সুবিধার্থে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 52 সালের ক্ষেত্রেও আসি, যে 48 সালে যখন তদানীন্তন জাতির পিতা জিন্না সাহেব বললেন যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, সুশান্ত ভট্টাচার্য যেমন বলেছেন যে হিন্দি কিন্তু কোনো প্রদেশ বা কারোই মাতৃভাষা না, গোটা পাকিস্তানের কারো কিন্তু মাতৃভাষা উর্দু নয়, ঠিকই। তারপরে কিন্তু উর্দুকে তারা চাপিয়ে দিতে চাইলো। বাঙালির যে আন্দোলন সেই সময়, সে বৃহৎ আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু বিশাল, সেই প্রেক্ষাপটে আমি অতটা দিতে যাচ্ছিলাম, অনেকটা জানেন। তো সবচেয়ে বড় কথা হলো যে এই যে আমরা যেটা দেখলাম যে 47 সালের পর থেকে কিন্তু আসলে সমস্যাগুলো আসামে যেমন শুরু, তেমনি কিন্তু আমাদের এইখানে পূর্ব পাকিস্তানে কিন্তু সেরকম শুরু, এবং বিশেষ করে সিলেট জেলাকে পাকিস্তানের সঙ্গে যে আমরা জুড়ে দেওয়া হলো সেই সময়, এবং সেখানে প্রায় 3 লক্ষ চা বাগান কর্মী এবং প্রায় অধিকাংশ ধনিক শ্রেণীর হিন্দুরা কিন্তু সবাই আসামে চলে যায় এবং তারা উদ্বাস্তু এবং বহিরাগত হিসাবে কিন্তু সেখানে চিহ্নিত হয়, এবং আজ পর্যন্ত তারা কিন্তু ভাবে যে তারা উদ্বাস্তু, বিশেষ বাঙালিরা, এবং তারা বহিরাগত, এবং তাদের যে নানা সময় সেই ইতিহাসটা আমরা অবশ্যই জানি। এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ, আমি বলতে চাই, বলে নিই, দুঃখজনক হলো
একটু একটু মাঝখানে একটা কথা বলি, কেউ হয়তো মাইক অন করে কিছু বলছেন, যার ফলে যারা যারা কথা বলছেন না তারা মাইক অফ রাখুন। সেটাই সেটাই একটু মিউট করে রাখলেই হবে, এখানে অডিও যেটা আছে ওটা মিউট করলেই হবে, মিউট করলেই হবে। যে ওইটা না না mute করে রাখুন। বাকি, হ্যাঁ ব্যাস ঠিক আছে, ব্যাস যারা কথা তো- বলছেন না তারা মিউট করে রাখুন। রাইট। হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে। তো আচ্ছা, দুঃখজনক হলেও সত্য যে 1961 সালে 19শে মে যে এত বড় একটা ঘটনা ঘটলো, কিন্তু সেই ঘটনার রিপার্কেশন সারা পৃথিবীতে কেমন হলো এই নিয়ে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এমন আমাদের দেশে আমি যখন রাজশাহীতে সিটি গভর্নমেন্ট কলেজে যখন ভর্তি দিয়ে আজ থেকে 8-10 বছর আগে 1961 সালের 21শে মে যে 11 জন যে শহীদ হলেন ভাষার কারণে, আমি অবাক হলাম যে কেউই জানে না, সবাই অবাক হলো, সবাই ভাবছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি একমাত্র বাংলাদেশের লোকই ভাষার জন্য জীবন দিয়েছে, আর পৃথিবীর কোথাও কেউ জীবন দেয়নি। এই ব্যাপারটা কিন্তু ছিল। তা আমি যখন বললাম তখন সবাই অবাক, তারা জানতে চাইলো তাহলে। তো আমি তখন বললাম যে, এবং তোমাকে বলি তমাল, সেটা হলো যে 1996 সালে সর্বপ্রথম এদেশে যিনি এই কাজটি করেছেন, এই যে বরাক উপত্যকার যে ভাষা আন্দোলন এবং তার যে কবিতা নিয়ে, সেটা খন্দকার আশরাফ হোসেন 1996 সালে তিনি একটা করপত্র করেছেন, বাঙালির দ্বিতীয় ভাষা আন্দোলন এবং বরাক উপত্যকার কবিতা। সেইখানে বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন নামে একটি প্রবন্ধ ছিল বিজিত কুমার ভট্টাচার্যের। বাঙালির আরেক ভাষা আন্দোলন 19শে মে 1961 ডক্টর সুজিত চৌধুরীর একটা প্রবন্ধ ছিল 19শে মে 1961। সেদিন যা ঘটেছিল, পরিতোষ পাল চৌধুরী উনি কিন্তু ওই সময় ওই আন্দোলনে উনি মূলত শিলচর মহকুমার দায়িত্বে ছিলেন কিন্তু। এবং আমরা জানি যে তার আগের রাত্রেই কিন্তু 18ই মে কিন্তু যারা বড় বড় লিডার ছিলেন তারা কিন্তু অ্যারেস্ট হয়ে গেছিলেন, এবং তিনি সেই সময়ে ওই মহকুমার দায়িত্বে ছিলেন এবং তিনি যেটা লিখেছেন আর কি। পরে এখানে তপোধীর ভট্টাচার্য নিশ্চয়ই আমাদের সবচেয়ে নমস্য এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি তাকে শ্রদ্ধা করি, তার যে পাণ্ডিত্য এবং ভার্সেটাইল পণ্ডিত যাকে বলা হয় আর কি। এবং আমার মনে হয় যে দুই বাংলায় শুধু না, গোটা ভারত উপমহাদেশেই তত্ত্ব বিশ্ব জগতে তার মতো পাণ্ডিত্য আমি খুব কম লোককেই দেখেছি। এবং আমার সৌভাগ্য যে এই একবিংশে তার সঙ্গে লেখার আমার সৌভাগ্য হয়েছিল। তো তিনিও কিন্তু লিখেছিলেন বরাক উপত্যকার কবিতা অতন্দ্র গোষ্ঠী নামে একটি প্রবন্ধ, এবং এখানে কবিতা ছিল বিজিত কুমার ভট্টাচার্য, দিলীপ কান্তি লস্কর, শক্তিপদ ব্রহ্মচারী, করুণা সিন্ধু দে, উদয়ন ঘোষ, বিমল চৌধুরী, তপোধীর ভট্টাচার্য, রুচিরা শ্যাম এবং রণজিৎ দাস। আমরা জানি যে রণজিৎ দাস কিন্তু তার কৈশোর এবং যৌবন কাটিয়েছেন কিন্তু আসামে, পরে তিনি কলকাতায় এসেছেন এবং ইতিহাস নিশ্চয়ই আমরা জানি। তো আমরা যেটা 75 সালে এসেছেন, হ্যাঁ 75 সালে এসছে। এবং তপোধীর অবশ্য কবিতার ব্যাপারটা আমরা পরে যাই, বরং আমরা ওইখানে একটু থাকি যে বাংলাদেশে কিভাবে মানুষ জানলো যে ওই সেদিন 1961 সালের 21শে মে। এবং আমাদের সুশান্ত দেওয়াল বলেছেন অবশ্য যে 1986 সালের 21শে জুলাই সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটেছিল। তারও আগে সুশান্ত দেওয়াল 1972 সালের 17 আগস্টও কিন্তু একটা ঘটনা ঘটেছিল, এবং সেদিনও 2 জন নিহত হয়েছিল। 1986 সালের 21শে জুলাইও কিন্তু 2 জন নিহত হয়েছিল। এবং এবং সেটা ইতিহাস এই কারণে যে রবীন্দ্র জন্ম শতবর্ষ 1961 কামরুল, আমি একটু বন্ধু, আমি একটু প্রশ্নে আসি আরেকবার। সেটা হচ্ছে যে আমি প্রশ্ন করেছি কিন্তু একটু অন্য। আচ্ছা, সেটা হচ্ছে যে বলছি বাংলাদেশেও তো ছোট ছোট অনেক ভাষা আছে, বড় ভাষাগুলো ছোট ভাষাকে গিলে নেয়, এটাই তার ট্রেন্ড। এটা এক ধরনের কলোনিয়ালিজমই আর কি। আমি জানতে চাইছি যে বাংলাদেশের ক্ষেত্রে সেটা নিয়ে একটুখানি যদি বলা হয় আর কি। আমি বুঝতে পেরেছি এটা বাংলাদেশের প্রেক্ষিতটা। আচ্ছা হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষিতটা আমি বলি। তো বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করতে গেলে আমাদের আরেকটু দূরে যেতে হয়। সেটা হলো যে পৃথিবীর দেখো যে আফ্রিকার দেশগুলোতে আমরা জানি যে সোমালিয়ায় 1972 সালের আগে কিন্তু কোনো লিখিত ভাষাই ছিল না, সব কিন্তু ছিল যেটাকে বলা হয় মুখে মুখে করা সাহিত্য আর কি। এবং মুছা জালাল বলে একজন ভদ্রলোক কিন্তু 1972 সালের আগে প্রচুর কিন্তু এই যে মুখে মুখে বলা সাহিত্য তিনি সংগ্রহ করেছিলেন। এবং তুমি দেখো যে মায়ানমারে 100টা আছে শান ভাষা সহ, 100টা কিন্তু আদিবাসী ভাষা আছে আছে। এবং সেখানে বন্দুকের নলের মুখে কিন্তু প্রত্যেকটা ভাষাকে ধ্বংস করা হচ্ছে। এবং যখন 1999 সালের 17 অক্টোবর যখন আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা করা হলো, তার স্পিরিটটা ছিল যে প্রত্যেকটা জাতি নিগোষ্ঠী, প্রত্যেকটা আদিবাসী তার নিজস্ব ভাষাকে বিকশিত করবে
এবং সেই ব্যাপারে প্রত্যেক রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের কথাই যদি আমি বলি, আমাদের যে আদিবাসী গোষ্ঠী তাদের অনেক ভাষা আজকে কিন্তু বিলুপ্তির পথে, কিন্তু আমরা প্রশ্নটা আরো স্পেসিফিক করি কামরুল, সেটা হচ্ছে ধরো প্রমিত বাংলা, যেটা যে প্রমিত বাংলাটার এখন বাংলাদেশে প্রবলভাবে চেষ্টা করা হচ্ছে এটাকেই চালু করার আর কি, সেটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের অরিজিনাল ভাষা নয়, এটা তো কাজের ভাষা, অফিসিয়াল ভাষা। হ্যাঁ, তো সেটা প্রচুর প্রশিক্ষণ আছে। আমার বক্তব্য ধরো পার্বত্য চট্টগ্রামের কিছু ভাষা আছে বা এই ধরনের আরো অনেক ভাষা আছে, সেই ভাষাগুলো কি কোনো স্বীকৃতি পেয়েছে? আচ্ছা, পায় আমি যেটা না, সেটা সে ভাষাগুলো কোনো স্বীকৃতি ওইভাবে পাই না। কেবল কিছু লেখক যখন কোনো ভাষা কোনো শব্দ প্রয়োগ করে, সেই শব্দগুলো হয়তো আমরা সাহিত্যে ব্যবহার করি, কিন্তু আমাদের যতগুলো আদিবাসী তাদের যে নিজস্ব ভাষা, সেই নিজস্ব ভাষাগুলো কিন্তু প্রায় বিলুপ্তির পথে। ওই ভাষাগুলিকে আর বিকশিত করা প্লাস ওই ভাষাগুলোকে রিভাইভ করার মতো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এবং আমি এটা বলতে বাধ্য। কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষার যে স্পিরিটটা ছিল, যে প্রত্যেকটা নিজ জাতিগোষ্ঠী এবং প্রত্যেকটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাকে রক্ষা করতে হবে, এবং সেটা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এটা। কিন্তু আমরা দুঃখজনক হলে সারা পৃথিবীতে কিন্তু একই ঘটনা চলছে। যে ভারতে তুমি দেখো না, ভারতীয় তুমি দেখো যে ভারতের কত ভাষা, ভারতের কত ভাষা বিলুপ্ত হয়ে গেছে, এবং অনেক ভাষা বিলুপ্তির মুখোমুখি। বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশে কিছু ডায়ালেক্ট সাহিত্যে আসে, তাছাড়া কিন্তু কোনো আদিবাসীদের কোনো ওইরকম কোনো ভাষা যে ভাষায় তারা আদিবাসী জনজাতি যারা অ্যাকচুয়ালি ওই বাসিন্দা, তাদের ভাষা, সেটা তো তাদের একটা স্বাভিমানের জায়গা, সেটা তো কোথাও কোনো স্বীকৃত নয়। না, স্বীকৃত নয়, কিন্তু তাদের ভাষাকে বিকশিত করার সুযোগটা দিতে হবে। তারা তো তাদের ভাষায় কথা বলতে চায়, তাদের মায়ের। আমি কামরুল একটু থামাচ্ছি, আবার আসছি, আমরা অশোকের কাছে যাচ্ছি। অশোকের কাছে জানতে চাইছি যে কোকরাবক এবং মেইতেই বলে সম্ভবত একটা ভাষা আছে ওখানে, কিছু বলে ত্রিপুরায়, যদি ভুল না বলি। তো আমি একটু জানতে চাইছি, এবং বাংলা, এই মানে একটু ত্রিপুরার প্রেক্ষিতটা একটু আলোচনা যদি করো, ভাষার ক্ষেত্রে ত্রিপুরার প্রেক্ষিতটা আর কি। এই তিনটে ভাষা মোটামুটি, এই মেইতেই ভাষাটার কথা আমি জানি না, এ ধরনের কোনো ভাষা কি ওখানে আছে? আচ্ছা, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। নমস্কার সবাইকে, এবং যারা দর্শক দেখছেন তাদেরকেও নমস্কার। আমি প্রথম কথা হচ্ছে, আমি ভাষাগতভাবে বাঙালি। আমার মা থেকে যে ভাষা আমি শিখেছি সেই ভাষা বাঙালি, কিন্তু আমি জন্মগতভাবে ত্রিপুরী। আমার দেশ এবং ইংরাজ প্রভুরা যেভাবে আমাদের ভাগ করে দিয়েছিলেন, সেই ভাগ ভৌগোলিকভাবে আমি ত্রিপুরা, এবং ত্রিপুরার ভাষাগুলোর মধ্যে ত্রিপুরার যারা মূল অধিবাসী, আমরা যারা বাইরের বলতে আমি বাইরের নই, আমি জন্মসূত্রে ত্রিপুরী এবং ভারতবাসী, কিন্তু যারা মূল অধিবাসী তাদের ভাষাটি বাংলা নয়। এখন আমি যে জায়গায় এখানে সেখানে কেন বলছি, আমি বলছি আগে ভাষার জন্ম হয়, তারপর সে কোনো না কোনো মা বলেন, ঠিক, আগে তারপর সেই ভাষা মাতৃভাষা হয়। ভাবে ভাষাটি আসলে কেউ জন্ম দিয়েছেন, ভাষারও পিতা এবং মাতা, ভাবে ভাষাটির জন্ম হয়েছিল এবং সে কোনো না কোনো ভাবে প্রবাহিত হয়েছে। সেই প্রবাহ আমার মায়ের দ্বারা আমার কাছে এসেছে বলে আমি একে মাতৃভাষা বলি। এখন মাতৃভাষার সঙ্গে একটা গল্প জুড়ে দেওয়া হয়েছে, এটা হবে, সেটা হচ্ছে একটা আন্দোলনকে জুড়ে দেওয়া হয়েছে, সেটা বাংলা হয়েছিল, বা যেটা কাছাড়ে হয়েছিল, বাংলা ভাষা আন্দোলন মুসলিম বাঙালি যারা দেশ
ছিল না অনেকগুলো অশোকের শব্দগুলো কেটে কেটে আসছে, হ্যাঁ, আমরা বুঝতে পারছি না। শাসিত আমি কি বলবো, অশোক মাইক্রোফোনটা একটু দূরে নিন। মানে শোনা যাচ্ছে না, শব্দগুলো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সুশান্ত দা, একটু আপনার অডিওটা একটু অফ করুন তো। আমি কি আমার কথাটা শেষ করব? না না, আমরা বুঝতে পারছি না, অর্ধেক কথা বুঝতেই পারছি না। আমি তো রিপিট অফ করব, মানে এখন একটু অফ করুন, অশোক বলে নিক, তারপর আবার চালু আমি করুন। মানে প্রথমে ওই ডেস্কটপে সাউন্ড বাড়িটা মিউট করে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অশোক বলুন। আমি মিউট করে রেখেছি। ওকে। আমি কি কন্টিনিউ করব? হ্যাঁ হ্যাঁ, অশোক কন্টিনিউ করুন। হ্যাঁ, আচ্ছা। তো কি ভাবলেন জনজাতি লোক ভাবেন যে মুসলমান নিয়ে অন্য রাষ্ট্র করব, একজন উচ্চাকাঙ্ক্ষী লোক অশোককে আমরা পাচ্ছি না, অশোকের লাইন কেটে যাচ্ছে বারবার। লাইন হ্যাঁ, সুশান্ত দা, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। অডিওটাকে আনমিউট করে বলুন। হ্যাঁ, বলুন সুশান্ত দা। আনমিউট করেন না, আমি ছোট্ট কথা, আসলে হ্যাঁ, বলুন। ভারতে বলুন, বাংলাদেশে বলুন, আসামে বলুন বা ত্রিপুরাতে বলুন, গোটা ভাষিক সমস্যাটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের একাকরণের সমস্যা। যে কেন্দ্রীভূত রাষ্ট্র, পুঁজি নিজের সাথে একটা কেন্দ্রীভূত রাষ্ট্র গড়বে বলে ক্যাবিনেট মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ হ্যাঁ, এই সুশান্ত দা, এক মিনিট। এবং তখন থেকে এই কথাগুলো হচ্ছিল, আমার কথাটা কি আমি কি তখন বলতে থেকে পারি? এই কথাগুলো হচ্ছিল। আচ্ছা, তো আচ্ছা সুশান্ত দা, এক মিনিট বলুন, তারপর বলুন। অশোক বলুন। আমি সেটাই বলতে চাইছি। না, আমি বলবো আবার অশোক হারিয়ে গেছে। না, হ্যাঁ অশোক, আপনি বলুন, আপনার কথাটা কন্টিনিউ করুন। তো আচ্ছা, অশোক আস্তে আস্তে আমি বলি। হ্যাঁ, তো আমি বলছি ওই তখন থেকেই এই সমস্যা, এটা পুঁজিবাদী রাষ্ট্রের একটা কেন্দ্রীভূত রাষ্ট্র করার চাহিদার থেকে। আর তাই অসমেও সমস্যাটা শুধু অসমীয়া বাঙালিতে নেই, আজও বহমান। বড়রাও হরফে প্রাণ দিয়েছে লড়াই করে, এখনো প্রচুর নতুন নতুন ভাষা স্বীকৃতির দাবিতে লড়ছে। বাংলাদেশেও এই সমস্যাটি আছে, 21শে ফেব্রুয়ারির দেশে। আমার ধারণা ত্রিপুরাতেও আছে, এটা গোটা ভারতে আছে। এবং লক্ষ্য করলে দেখা যাবে যে যখন বাংলাদেশে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা আন্দোলন হচ্ছিল, তার 1 দশকের মধ্যেই তো 61 তামিলরাও লড়াই করেছিলেন। তো এগুলো সবই পরস্পর সম্পর্কিত, বৈচিত্র্য সহ প্রচুর স্থানীয় বৈচিত্র্য আছে। হ্যাঁ, অশোক বলুন। হ্যাঁ, অশোক বলুন। অশোক বলুন। না, আমি আমার অডিওটা, আচ্ছা হ্যাঁ, এবারে বলুন, শুনতে পাচ্ছি, এবার পরিষ্কার আছে। আমি একটু বলিনি, তারপর আমি এই সৌজন্যটা আশা করি এই টিভি অশোক শুনতে পাচ্ছি না। সেটা হচ্ছে, বলুন। এটা হচ্ছে এই সেটা হচ্ছে এই ভাষাটা একজন লোক তৈরি করে। অশোক আনমিউট করুন। আপনার ওটা মিউট হয়ে গেছে। কি? হ্যাঁ, এইবার বলুন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ভাষা একটা ঐতিহাসিক, রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে স্মৃতি ভান্ডার। আমাদের যে জাতি তৈরি হয়, যে রাষ্ট্র তৈরি হয়, তার একটা স্মৃতি ভান্ডার থাকে। সেই স্মৃতি ভান্ডারের মালিক হচ্ছে সাধারণ জনগণ। এখন বাংলা ভাষা আমি কাকে বলবো? এই যে একটা কথা, একটি শব্দ একটু আগে বলা হলো, প্রমিত, তার আগে হচ্ছে উপবাংলা, উপভাষা, তারপর আরো বলা হয় সাঁওতাল বাংলা, তারপর বলা হয় বাংলা, তারপর বলা হয় উত্তর পূর্বের বাংলা, তারপর বলা হয় এসব কি পাদ্রী বলতেন বাংলা ভাষা, বাংলা অক্ষরগুলো চোখে দেখো না তাহলে অন্ধ হয়ে যাবে। সেটা প্রচার হয়ে সারা উত্তর পূর্বে ছড়িয়ে। এখন আমরা কারা? আমরা বাংলা ভাষা, আমাদের পলিটিক্সটা হচ্ছে কি? পলিটিক্সটা হচ্ছে আমরা বিতাড়িত। কি কারণে বিতাড়িত? সেটা হচ্ছে এটা রাজনৈতিক বিভাজন, একটা ভূগোলের বিভাজন। সেই বিভাজনটা যখন আমাদের প্রতি করা হয়নি, আমি ত্রিপুরার পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের থেকে বেরোনোর কোনো রাস্তা তৈরি করা হয়নি। যদিও আমরা পদ্মা পার
আমাদের রাজ্যের জমিদার ছিল এবং মালিক, এটা কেটে দেওয়া হলো। আমরা ইংরেজ রাজপুরুষ যে আমাদের তো একটা রাস্তা বের করতে হবে, আমরা মূল কি করে যাব, আমাদের বারবার মাঝখান দিয়ে একটি নেক বা একটি ডাক নেক করে আমাদের একটি ব্যবস্থা করে দেয়া হলো। এখন এই আচ্ছা, দুজনেই অফ হয়ে গেছে, অশোক আবার অফ হয়ে গেছে। মুশকিল হচ্ছে যে ল্যাপটপ থেকে আবার এসছে সকলেই। অশোক আসছে, অশোকের নেটটা সমস্যা করছে, ডাটা দিয়ে কাজ করা খুবই মুশকিল, অন্তত আজকে যে সাইক্লোনিক ওয়েদার। সেটাই যদি এখনো সাইক্লোন শুরু হয়নি, হয়তো আগামী আজকে একটু পরের দিকে ঢুকবে। অশোককে আমরা বলতে দিতে পারছি না, মানে অশোকের ডাটার সমস্যা হচ্ছে বারবার। হ্যাঁ অশোক, ডাটার জন্যই বোধহয় সমস্যাটা হচ্ছে। তো আমাদের একটা ডাক, হ্যাঁ আমার ডাটা তো ঠিকঠাক আছে দেখাচ্ছে, যাই হোক। হ্যাঁ এটা অশোক একটু বলে নি, ও বলতেই তো পারছেন। হ্যাঁ অশোক বলে নি। আমি কি সুজনদা বলে নেবো একটু? আমাদের একটা ডাকনেক দেওয়া হলো, এই দিয়ে তোমরা ভারতের সঙ্গে যোগাযোগ, সেটা শুরুতে। এখন আমরা এই যে আমাদের 19টা আমাদের ভাষা গোষ্ঠী, যাদেরকে আমরা খুব বিচ্ছিরি ভাবে একটা শব্দ আমরা ব্যবহার করি, উপজাতি। কে উপজাতি, কে জাতি? আমরা আশ্রিত। ত্রিপুরার এই ভাষাগুলো, যেটাকে এখন ককবরক বলা হচ্ছে, ককবরক তো ত্রিপুরার 19টা জনজাতির ভাষা নয়, সেটাও একটা তৈরি করা ভাষা, সেটাও একটা চাপিয়ে দেওয়া ভাষা আছে। আপনাদের আমি বলি, আমাদের একটা ভাষা আছে, যে ভাষাটার মাত্র একজন লোক আছে, এখন উনি আছেন কিনা জানি না, পদ্মশ্রী পেয়েছিলেন, একটি উচ্চ পুরস্কার পেয়েছিলেন, সেদিন তিনি একজনই ছিলেন। আচ্ছা, সেই ভাষাটির লোক যদি মরে যান তাহলে থাকবে না, ভাষাটার মৃত্যু ঘটবে। এখন এই ভাষাটি কেন মরে গেল? বিকজ এই ভাষাটি দিয়ে বৃত্তি লাভ হয় না, এই ভাষাটি দিয়ে পাঠ হয় না, এই শোনে না। এই ভাষাটি দিয়ে, এই ভাষাটি শিখলে, দাদুর কাছ থেকে নাতি শিখলে নাতির যে কোনো লাভ হবে। এখন যেভাবে আমাদের প্রফেশন গুলো, ছেলে কন্ট্রাক্টর হয়ে গেছে, যেভাবে কুমারের ছেলে টিচার হয়ে গেছে, সেভাবে ভাষা সন্তানগুলো মরে যাচ্ছে। এখন আপনি আমাকে বলুন, আজকে যে আমরা বাংলা নিয়ে এত কথা বলছি, আজকে যে এই যে প্রমিত বাংলা বলা হলো, আমার যে বাংলা, সেটা হচ্ছে কুমিল্লা অঞ্চলের বাংলা। আচ্ছা, সে ভাষায় যদি বেঁচে থাকি তাহলে নাতির সঙ্গে কথা বলি, কিন্তু আমার এলাকার সকল নারীরা, সকল মায়েরা, সকল পিতারা এদেরকে ওই প্রমিত কলকাতার ভাষা শেখাচ্ছেন। এখন এরা বলছে, আমি বললাম যে তুমি এরম কথা, এরম ভাষায় বলো কেন? এখন যে ভাষায় আমি কথা বলছি, এরম ভাষায় কথা বলো কেন? ঠাম্মা তোমার কথা বুঝতে পারে? তখন ও বলছে, ঠাম্মা তো নোংরা ভাষায়। আচ্ছা, তাহলে এই যে বাংলাকে ছোট ছোট করতে করতে এখানে নিয়ে, হ্যাঁ এটা ঠিক যে তখন রাজমিস্ত্রি সহ একটি বিশেষ রাজনৈতিক মানসিকতা নিয়ে আসামকে যেখানে গিয়েছে, সে অন্ধ্রপ্রদেশে যাক সেখানে ঘৃণিত, সে পাঞ্জাবে যাক সেখানে ঘৃণিত, সে আন্দামানে ছাড়া সর্বত্র বাঙালি ঘৃণিত। কেন? বাঙালি খোট্টা বলে,
বাঙালি বাঙালি রাজস্থানীকে আরেকটা শব্দ বলে, যেন এটা হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, সেই শব্দ না বলাই ভালো, নেগেটিভ শব্দ এগুলো। বাঙালি যখন সৌরভ গাঙ্গুলি যখন ইয়ে হয়, ক্যাপ্টেন হয়, নৃত্য করতে শুরু করে। আপনি দেখবেন কোভিড হোক, চন্দ্রযান মঙ্গলের হোক, আনন্দবাজার, আমি নাম করে বলছি, বার করবে এই গবেষণায় কোনো বাঙালি আছে কিনা, আর খুঁজে খুঁজে ভারতীয় আছে কিনা, এর খুঁজে খুঁজে বাঙালি আছে কিনা, তারপরে এটা এরা বাঙালি, আর সেই বাঙালি বাংলাতে পারে। এই যে আমাদের ভেতরে একটা বাঙালি আধিপত্য, এই কারণ আমরা আজকে আমি কথা বলি, আমাদের এই যে অশোক লাইন আবার কাটতে শুরু করেছে, আমরা একটু অন্য সুজনদার কাছে একটু যাই, আবার আসি, মানে একটু লাইনটা ঠিক হোক, মানে শুনতে অসুবিধা হচ্ছে। সুজন না বলছি, তার মানে এটা অশোকের কথা এবং কামরুলের কথা থেকে বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা ভাষাকে যদি বাঁচতে হয়, মানে সার্ভাইভ করতে হয়, তাকে তাহলে ফাইনালি গিয়ে কাজের ভাষায় পরিণত হতে হয়। কাজের ভাষার সাথে যদি যোগ না হয়, তাহলে সেই ভাষা সার্ভাইভ করতে পারে না। তো তুমি একটু বলো এটা নিয়ে, যে আসলে ভাষার মরে যাওয়া এবং ভাষার বাঁচা, এটা যদি একটু সংক্ষেপে বলো, যে ভাষায় ভাসতে গেলে সম্ভব, মানে একটা ভাষা বেঁচে থাকে কি করে, আর একটা ভাষার মৃত্যুই বা হয় কেন, এটা তুমি একটুখানি যদি ছোট করে একটা ব্যাখ্যা দাও। তুমি এটা আনমিউট করো সুজনদা। হ্যাঁ, আসলে আমি যেটা বলতে চাইছিলাম, অশোকের কথাগুলো ভেঙে যাচ্ছিল। অশোকের একটা কথা আমি খেয়াল করেছিলাম, যে একদম প্রথম দিকে বলেছিল যে ওই মানে ভাষা তৈরি হলো, মা বললো, মায়ের থেকে আমি পেলাম। মাতৃভাষা ঠিক এরকম নয় আর কি। মানে যদি এমন হয় যে একজন শিশুর মা হচ্ছেন বাঙালি এবং তার বাবা হচ্ছেন তেলেগু, তার মাতৃভাষাটি বাংলাই হবে, এমনটা নয়। আসলে শব্দটা মাদার্স ল্যাঙ্গুয়েজ নয়, শব্দটা মাদার ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজের গর্ভে, যে ভাষার গর্ভে আমার মানসিক জন্ম হয়, সেটা যদি আমি ধরা যাক পাঞ্জাবে কোনো কারণে কয়েক প্রজন্ম থাকি, তাহলে হয়তো পাঞ্জাবি ভাষাটাই আমার মাতৃভাষা, মানে আমার উত্তরপুরুষের মাতৃভাষা হয়ে যাবে। এখানে খুব মজার কথা একটা বলি, ছোট্ট একটা। আমি এখন বাঁকুড়া থেকে অংশগ্রহণ করছি। আমার কাছে বেশ কিছুদিন আগে এক ভদ্রলোক এলেন, তো ঝরঝরে বাংলা বলছেন, কোনো আর নেই, কিচ্ছু নেই। এবার বললেন যে স্যার আমি ওদিন আসতে পারবো না, আমাকে তো দেশে যেতে হবে। দেশ মানে কোথায়, কত দূর যাবে? বলছে স্যার আমি তো গুজরাটের লোক, আমি গুজরাটে যাবো। বলছি আপনি গুজরাটি? তো বোঝাই যাচ্ছে না। বলে কি করে বুঝবেন স্যার, আমার ঠাকুরদার বাবা এসে এখানে বসতি করেছিল, আমাদের পড়াশুনো ইয়ে দিয়ে সব, বাড়িতে মেয়েরাই একটু একটু গুজরাটি বলে, আমরা সেরকম বলিও না, দেশে গেলে একটু একটু শিখে রাখতে হয়, বছরে একবার যাই তখন বলতে হয়। এখন ভাষা বস্তুটা তো কমিউনিকেশন, সংযোগ। এবার ধরুন আমার বাড়ির ক্ষেত্রে বলি, আমার দুই জেঠিমা, আমার ঠাকুমা, আমার পিসিরা, আমার মাসিরা, তাদের সঙ্গে আমরা যখন কথা বলতাম, ওরে খাইয়া যা, আমাদের কোনো অসুবিধা হতো না। আমরা ভাই বোনেরা এখনো চাষ কই, শুননা যা, আমরা পারি, শুনতে পারি, বুঝতে পারি, উত্তরও দিতে পারি। আমার ছেলে মেয়ে কিন্তু পারবে। এখন এই যে উপভাষা থেকে ভাষার একটা বৃহৎ, মানে ছোট 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 ঝোড়াগুলো মিলেই তো একটা বড় নদী তৈরি হয়। এবং দেখবেন একটা খুব মজার কথা, কামরুল খুব ভালো বলতে পারবেন, এখন আছে কিনা আমি জানি না, যে ময়মনসিংহের ছেলের বিয়ে দেওয়া হবে, পাত্রী কোথায় খোঁজা হবে? মানে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে। এই যে একটা স্থানিক সংস্কৃতি, এটার পিছনে কিন্তু বড় কারণ ছিল অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থার অবনতি, মানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। মেয়েকে যদি দেখতে যেতে আমাকে 4 দিন কষ্ট করতে হয়, তাহলে আমি সেখানে মেয়ের বিয়ে দেবো। আজকে কিন্তু স্বচ্ছন্দে ত্রিপুরার একটি মেয়ের বিয়ে হচ্ছে গুজরাটে, পাঞ্জাবের একটি ছেলের বিয়ে হচ্ছে কলকাতায়। কাজে এই যে, এবং অর্থনীতির যে বিস্তার, মোদ্দা কথা, বাজার বাড়লে
বাজার যত ছড়াবে তত বেশি করে ছোট ছোট এই উপভাষাগুলো একটা বৃহত্তর মোহনায় এসে মিলবে। একটা প্রমিত শব্দটা তো একটা বিশেষ প্রয়োজনে তৈরি করা, যে কলকাতা ভিত্তিক বাংলাটাকে, যদিও কলকাতা নিজস্ব বাংলাটা তো আর কলকাতাই বাংলা তো আর আমাদের প্রমিত বাংলা নয়, বাদ দিন সে কথা। কাজে যে অবস্থানে দাঁড়িয়ে যেমন ঢাকার হচ্ছে ভাষার কুট্টি গর্ভে আমার ভাষা। মানসিক বিকাশ করছে, সেটাই আমার মানসিক মাত্রা। আমি এটাই বলতে চাইছি। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একটু কামরুল শুনি না, কিন্তু আমি যে প্রশ্নটা করলাম সেটার কিন্তু উত্তর পাইনি। সেটা হচ্ছে যে ভাষা বাঁচবে কিভাবে, ভাষা মরে কেন, এটার কিন্তু উত্তর চেয়েছি সুজনদা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে দেখো, ভাষা কিন্তু কি বলবো, মানে চারটি সাহিত্য দিয়ে ভাষা বাঁচে না। যদি বাঁচতো তাহলে ল্যাটিন, আক্কাদিয়ান, সুমেরিয়ান এবং সংস্কৃত ভাষা এখনো রাজত্ব করে। ভাষা বাঁচে মানুষের দৈনন্দিন ব্যবহারের মধ্যে। ঠিকই, মানে কাজের ভাষা হয়ে উঠতে হবে। দৈনন্দিন ব্যবহারে হ্যাঁ, তাহলে আমাদের প্রতিদিনকার যে অর্থনৈতিক কার্যকলাপ, সেই কার্যকলাপের সঙ্গে ভাষাকে সংশ্লিষ্ট করতে হবে, শিক্ষার মাধ্যম করতে হবে, জীবিকার মাধ্যম করতে হবে। এখন এই যে একজন ভাষাভাষী আছেন, যে উদাহরণটি অশোক দিলেন, এরকম বহু ভাষা আছে। আমার খুব 2-3 দিন আগের একটা অভিজ্ঞতা, মাওরি ভাষা, নিউজিল্যান্ডের আদি যে উপজাতি, তাদের ভাষাটি এরকম বোধ এখন গোটা 30-32 জন বলতে পারে। ঠিক আছে, এবং সে ভাষায় যে এখন জোর করে সাহিত্য লেখা হচ্ছে, কিন্তু সে সাহিত্য পড়ার মতো কোনো লোক নেই, কারণ মাওরি ভাষার সেই অর্থে কোনো বর্ণমালাই। আবার উল্টো দিকে একটা ঘটনা আছে, আমি শুনেছিলাম, মানে কিছুটা তথ্যও পেয়েছি, ইদানিংকালে নাকি শ্রীহট্টের যে বাংলা, সেই শ্রীহট্টের বাংলাটি আদৌ বাংলা নয়, ওটা সিলেটি একটি পৃথক ভাষা। তার একটা আলাদা একটা বর্ণমালা তৈরি করে সেটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটা শুধুমাত্র মাইক, শুধুমাত্র স্টেজ ইত্যাদি প্রশ্ন নয়, এটা রাজনৈতিক প্রশ্ন। এই রাজনৈতিক প্রশ্নকে যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা ধরতে না পারি, তাহলে কিন্তু কোনো ভাষাই বাঁচবে না। আবার কোনো ভাষাকে জোর করে আমার ভাষা বিশ্বের সেরা ভাষা এটাও করা যাবে। এটা হচ্ছে মুদ্রা জায়গা। কি তোমার উত্তর দিতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা একটু অশোক, হ্যাঁ উত্তর ঠিক আছে। আচ্ছা, আমি কামরুলের কাছে আসছি। কামরুল, এই যে বিষয় নিয়ে আমরা শুনছিলাম বা আলোচনা চলছে, তুমি কি এটার সাথে সহমত যে ভাষাকে আসলে যদি কাজের ভাষা পরিগণিত না করা যায়, তাহলে ভাষা কিন্তু শেষ পর্যন্ত বাঁচে না? এটার ইতিহাস, এটা পৃথিবীর ইতিহাসে অজস্র নিদর্শন আছে। তো তুমি এই বিষয়ে তোমার আর একটু কথা বলো, তারপর আমরা আবার একটু আসতে চাইছি আর কি বিষয়, মানে এইটা থেকে আমরা একটা অন্য বিষয়ে বেরোবো আর কি। না, সেটাই আমরা একটু সাহিত্যে ঢুকবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, বলো। সুজনদা খুব ভালো বলেছেন। সেটা হলো যে আসলে ভাষার যদি প্র্যাগমেটিক ইউজটা না থাকে, তাহলে সেই ভাষা তো মানুষ ব্যবহার করবে কেন? নাম্বার 1। নাম্বার 2 হলো যে কলিম খান একটা কথা বলেছেন যে ভাষাকে কিন্তু বাঁচিয়ে রাখি আসলে সাধারণ জনগণ। এই যে বাংলা ভাষার উপরে কিন্তু অনেক আঘাত এসছে। বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে কারা? জনগণ কিন্তু পরম্পরায় বাংলা ভাষাকে বিকশিত করেছে। এবং তুমি নিশ্চয়ই জানো যে আঞ্চলিক ভাষার যে শক্তিটা, কেন এত শক্তি, কারণ হলো যে সাধারণ মানুষ কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে। বঙ্গবন্ধু যে স্বাধীন মার্চের ভাষণ তুমি জানো যে তার মধ্যে কিন্তু অনেক আঞ্চলিক ভাষা ছিল। এই যে প্রাকৃত ভাষার যে শক্তিটা, এই শক্তি অসম্ভব একটা শক্তি, যে শক্তির মধ্য দিয়ে 7.5 কোটি মানুষকে তিনি একত্রিত করলেন, তাই না? আমাদের দাবায় রাখতে পারবা না এই যে বিষয়গুলো। তো এই কারণে আমি বলছি যে ভাষাকে। আচ্ছা, বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের ভাষণটা অ্যাকচুয়ালি কোন ভাষায়? ওটা তো ইউনেস্কো দ্বারা স্বীকৃতিও পেয়েছে। হ্যাঁ, ইউনেস্কো স্বীকৃতিও দিয়েছে। হ্যাঁ, স্বীকৃত দিয়েছে তাকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে। বঙ্গবন্ধুর ভাষাটা আসলে তার যে নিজের যে এলাকা আর কি, টুঙ্গিপাড়ার, সেই টুঙ্গিপাড়ার ভাষা মূলত, এবং সেই ভাষার মধ্যে বঙ্গবন্ধু তার শব্দচয়ন সবকিছু মেলে আমরা অবাক হয়ে যাই, যেটা কবিতার মতো। আমি একটা প্রবন্ধ লিখেছি কিন্তু, যে আসলে ওই দিন তিনি যে ভাষণটা, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে তিনি যে ভাষণটা দিলেন সেদিন, সেটা ছিল কিন্তু একটা চিরায়িত কবিতায়। আসলে কবিতার যে বিশেষ গুণ সেটা হলো যে কবিতা মানুষকে কি করে, কবিতা মানুষকে
ইউনাইটেড করতে পারে, কবিতা মানুষকে মন্ত্রে মুগ্ধের মতো কোনো আন্দোলনে বা যে কোনো জায়গায় ছাপায় পড়তে বাধ্য করে। এবং তিনি কিন্তু তার ভাষার মধ্য দিয়ে, তার ওই ভাষা আর কি, যে প্রাকৃত ভাষা আর কি, তো তার সেই শক্তিটা আমরা বুঝলাম যেদিন তার ভাষার মধ্য দিয়ে যখন তিনি বললেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বা, বাংলাদেশের মানুষ কিন্তু তাই করেছে। এবং তিনি গেরিলা যুদ্ধের কিন্তু ডাক দিয়েছিলেন, কারণ পাকিস্তানি ট্রেন সৈনিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের কোনো অস্ত্র ছিল না, কোনো ট্রেনিং ছিল না, কিন্তু বঙ্গবন্ধুর সেই মন্ত্র, যে মন্ত্রের মধ্য দিয়ে আমরা উদ্দীপিত হলাম এবং সত্যি আমরা মরণকে বরণ করতে দ্বিধা করি নাই। 1971 সালে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম। তো এই যে বলা হচ্ছে যে ভাষা মরে, হ্যাঁ ভাষা তো অবশ্যই মরে। এই যে আমাদের একজন বলেছেন যে আদিবাসী, আমরা অবশ্য যদিও আমরা বারবার বলি যে আমাদের সংবিধানে উপজাতি বলা হয়, আসলে উপজাতিটা বলাটা তাদের জন্য অসম্মানজনক। আমরা বারবারই বলেছি যে উপজাতি নয়, এটাকে আদিবাসী হিসাবে আমরা অন্তত ব্যবহার করতে পারি। তো যাই হোক, তো এই ভাষার দেখা গেল যে এখনো কিন্তু পৃথিবীতে হয়তো 10 জন লোক একটা ভাষা বলে বা 20 জন লোক একটা ভাষা বলে, এবং একদিন ওই ভাষা কিন্তু নাই হয়ে যাবে, কারণ ওই ভাষার কোনো প্র্যাগমেটিক ইউজার নাই। আসলে আমরা যতই বলি না কেন যে সব ভাষাকেই বাঁচিয়ে রাখতে হবে, আসলে কিন্তু আমরা সব ভাষাকে বাঁচিয়ে রাখতে পারবো না, এটা কখনোই সম্ভব না। এবং সুজনদা ঠিকই বলেছেন যে ভাষাকে আসলে একটা বিশেষ জায়গায় এসে তার যদি ব্যবহারিক ক্ষেত্রটাকে প্রসারিত করা না যায়, তাহলে সেই ভাষা কিন্তু বাঁচবে না আসলে, সেটাই কিন্তু সবচেয়ে বড় সত্য। এবং ডেরেক ওয়ালকট একটা কথা বলেছে যে ইংলিশ ইজ নট দি ল্যাঙ্গুয়েজ অফ দি ইংলিশ ম্যান, ইটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি ওয়ার্ল্ড। ইংরেজি ভাষা তো রিচ কেন সবাই আমরা, ইট হ্যাজ বিকাম দি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ভারতীয় আমরা লক্ষ্য করি যে ভারতের মানে পশ্চিমবঙ্গ বাদে প্রায় প্রদেশে কিন্তু ইভেন দ্য লিবারার্স ক্যান স্পিক ইন ইংলিশ ওয়েল, তাই না? যে কেন বলতে পারছি, আমি একটি নিবেদন করব। অশোক বলুন। তোমাদের কাছে একটি নিবেদন আছে, সেটা হচ্ছে এই যে আমার নেটটা কেটে গিয়েছিল, আমি সেটা কথা বলতে পারিনি, আবার একটু যদি একটু সুযোগ হয়। সেটা হচ্ছে এই যে আচ্ছা আমি শেষ করে বলবো না, পরে আমি সুযোগ, তোমাদের যা কিছু আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কামরুল ভাই বলুন। আচ্ছা আমি শেষ করে দিই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভাষা। হ্যাঁ সরি কামরুল ভাই, আই এম সরি, আপনি বলুন। না ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে ভাষা যদি বাধাপ্রাপ্ত হয়, ভাষা তো আসলে রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকের যে আমরা জানি যে ভাষাকে অবারিতভাবে চলার সুযোগ দিতে হয়। সেই অবারিত চলার সুযোগ যদি ভাষা না পায়, তাহলে সেই ভাষা কিন্তু রুদ্ধ হয়ে যেতে বাধ্য। এবং আমি একটি উদাহরণ দিই, সেটা হলো যে আজকে আফ্রিকায় উত্তর ঔপনিবেশিক সময়ে যখন আমরা দেখলাম যে উত্তর ঔপনিবেশিক সাহিত্য করার ক্ষেত্রে কিন্তু নগগি থেকে শুরু করে আমরা চিনো আচিম এবং অনেকেই কিন্তু প্রথমে ইংরেজির মধ্য দিয়েই কিন্তু ইংরেজি ভাষায় কিন্তু তারা সাহিত্য চর্চা করেছে, এবং তাদের বলা হলো যে আপনারা ইংরেজিতে কেন লিখলেন, আপনারা তো নিজের ভাষায় লিখতে পারছেন। তো তারা বলেছিল যে আমরা ইংরেজি ভাষার মধ্যেই ওদেরকে জানিয়ে দিতে চাই যে তারা কিভাবে আমাদেরকে শোষণ করেছে, কিভাবে আমাদেরকে ভাষাকে ভিতর থেকে ধ্বংস করে দিছে। এবং আমি আগেই বলেছি যে আফ্রিকায় অনেক 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 দেশেই কিন্তু ভাষাকে ভিতর থেকে একেবারে ধ্বংস করে দেওয়ার কিন্তু তারা চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে আফ্রিকার অনেক মানে সাহিত্যিক বা যারা মূলত বাংলা তাদের ভাষার জন্য যারা চেষ্টা করেছেন, তারা কিন্তু আবার ভাষাকে তাদের সেই জায়গাটাকে ফিরিয়ে আনার কিন্তু একটা ভালো চেষ্টা করেছেন, ফিরিয়ে এনেছেন। তো সেটা কিন্তু আলাদা ব্যাপার, যে সেটা কিন্তু আফ্রিকার ভাষাগুলোকে উপনিবেশ যেভাবে ধ্বংস করেছে, সেটা কিন্তু কোনো আসলে ওইভাবে কোনো অল্প লোকের ভাষা নয়, কিন্তু ওইটা হলো একটা গোটা জাতির ভাষা, যেটাকে তারা দাবিয়ে রেখেছে ক্ষমতা বলে বন্দুকের নলের জোরে আর কি। সেই ভাষাকে রিভাইভ করা গেছে, কিন্তু সেই ভাষা এখন তারা অনেকেই, যেমন নগরী কিন্তু এখন তার নিজের ভাষায় সাহিত্য করছে। তো এই যে বিষয়গুলো, যে এই জন্য ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আসলে জনগণ যদি ভাষাকে ব্যবহার না করে, জনগণ যদি বাঁচিয়ে না রাখে, তাহলে সেই ভাষা কখনো আসলে কিন্তু বাঁচে না। তো থ্যাংক ইউ কামাল। আচ্ছা হ্যাঁ অশোক আমি বলছি যেমন ব্রাজিল, যেমন ধরা যাক আর্জেন্টিনা, যেমন ধরা যাক মেক্সিকো, এদের ভাষা ছিল, এদের ভাষাগুলো এখন নেই। এখন ব্রাজিলের ভাষা হয়ে গেছে, ব্রাজিল আর্জেন্টিনার ভাষা হয়ে গেছে স্প্যানিশ। এখন সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে
বাৎসল্য এই শব্দটাকে আমি কোনোভাবেই ইংরেজিতে লিখতে পারবো না। আবার এই বাৎসল্য শব্দটা আমি কোনোভাবেই আমার যে ভাই তথাকথিত ককবরক ভাষী ভাই তাকে বোঝাতে পারবো না। কিন্তু বাৎসল্য শব্দটি আছে, সংস্কৃত থেকে আসুক, তদ্ভব হোক, তৎসম হোক, সে আছে। যেমন ধরা যাক ফলশ্রুতি একটি শব্দ, বাংলায় খুব ব্যবহার করা হয়, এটাকে ব্যবহার করা হয় অ্যাজ এ রেজাল্ট। ফলশ্রুতি মানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, আসলে তো গল্পটা সে নয়। হ্যাঁ, কিন্তু শব্দটার ইতিহাস কি? শব্দটার ইতিহাস হচ্ছে কেউ যদি তীর্থে যায়, সেই তীর্থ থেকে ফিরে এসে সে যদি আমার কাছে তীর্থের গল্প বলে, সেই গল্প শুনে শ্রুতির দ্বারা আমার যে পুণ্য ফল লাভ হবে তার নাম হচ্ছে ফলশ্রুতি। তো আমাদের ভাষার তো ইতিহাস আছে, প্রতিটি শব্দের ইতিহাস আছে, প্রতিটি শব্দ ভৌগোলিক ভাবে নির্দিষ্ট, আবার ঐতিহাসিক ভাবে নির্দিষ্ট। যেমন নোয়াখালী বা এরকম চট্টগ্রাম এরকম বাতাস প্রবণ এলাকা, যেখানে সমুদ্রের হাওয়া খুব খেলে, বা আমাদের 24 পরগনা এদিকে লোক জোরে কথা বলে। কারণ হচ্ছে ওই যে বাতাসটা সর্বসময় ঘুরতে থাকে, বাতাসের শব্দ পেরিয়ে গিয়ে কথাটা বলতে হয়। আবার আমাদের যে পাহাড়ি এলাকা, সেখানে কু করে ডাকা হয় পাখির শব্দের মতন করে, কারণ সেটাই শ্রিলিং সাউন্ড হয়। এখন কথা হচ্ছে আমাদের ভাষার জন্য একটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলনটা কেন হয়েছে? কারণ হচ্ছে একটা লোক মূর্খ, সে সারা ভারতটা দখল করতে পারত, সে বলল যে না, আমি এটুক জায়গা নিয়েই সন্তুষ্ট। তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি স্মার্টার দেন নেহেরু। He was politically mature than Nehru. He was nearer to Gandhi than Nehru. He was secular than Nehru. কিন্তু তার মাথায় একটা ঢুকে গেল যে না, আমি একটা জায়গার সম্রাট হব। এবার তারা দুই ভাই ভাগ করে নিল ভারতবর্ষ। না, কিন্তু তারা সে তো পারতো নাই, গেল অল্প দিনের মধ্যে। না, ক্যান্সার হয়ে গেছে। না, সে তো পাকিস্তান হওয়ার পর ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ঠিকই। উদ্ভট জীবনযাপন করতেন, মদ্যপান করতেন, অদ্ভুত একটা জীবনযাপন করতেন, প্রায় মানে কবিদের মতন জীবনযাপন করতেন। তিনি একটা এলাকা নিয়ে ভাগ হয়ে গেলেন। আর এরা এই নেহেরু আরেকটা এলাকা নিয়ে ভাগ হয়ে গেল। এবার হচ্ছে যার যার জবরদখল। এবার পাঞ্জাবিদের দখল করো, সেটা হচ্ছে জিন্নাহর মিশন। আর এদিকে হায়দ্রাবাদকে দখল করো, সেটা হচ্ছে নেহেরুর মিশন। এটা আমরা তো তখনও স্বাধীন ছিলাম, ত্রিপুরা, আমাদেরকে দখল করতে হবে, সেটা হচ্ছে নেহেরুর মিশন। সেই করে এরা ভাগ করলো। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ভাগ। ভাগটা কি? ভাষিক ভাগ। এখন ভাষিক ভাগের মধ্যে দেখা গেল যে তেলেঙ্গানা মিলছে না, তারপর তেলেঙ্গানা আরেকটা রাজ্য। আবার তেলেঙ্গানার মধ্যে কবে একটা ছোট্ট একটা ভাষিক গোষ্ঠী তৈরি হবে, তারা বলবে আমাকে আরেকটা রাজ্য দাও। এ দিয়ে তো হবে না, এগুলো তো পলিটিক্যাল গল্প। মূল গল্পটা হচ্ছে এই যে আজকে আমার বাংলা কেউ পড়ছে কিনা, আজকে আমার বাংলা, আজকে আমার নতুন প্রজন্মকে আমি আমার ছেলেকে আমি বাংলা শেখাচ্ছি কিনা। এবং আজকে যে ফেসবুকের মধ্যে এই যে বাঙালি কবি এবং ইত্যাদির একটা যে উদ্ভট বিস্ফোরণ হয়েছে, তারা শুদ্ধ বাংলাটা লিখতে বা বলতে পারছেন কিনা, তারা বানান সম্পর্কে সচেতন কিনা। এখন আমার স্কুলে বাঙালি টিচার
সে বাংলা ক্লাস করতে গিয়ে অযথা কেন ইংরেজি বলছেন? ঠিক। শুধুমাত্র একটা লোক আমার উপর অন্য ভাষা চাপিয়ে দিয়েছে, সেটা রাজনৈতিক একটা গল্প। আর আমার টিচার, আমি যেটা বালক, সে আমার উপর অন্য একটি ভাষা চাপিয়ে দিয়েছে। 3টে শব্দের মধ্যে 4টে শব্দের মধ্যে 3টে শব্দ সে ইংরেজি বলছে। সে কি আমি চাপিয়ে দিচ্ছে না? তার বিরুদ্ধে আন্দোলন দরকার নয়? তাকে খুন করা দরকার নয়? তাই তো। তিনি একটা ডিগ্রি এবং তিনি একটা সার্টিফিকেট এবং তিনি একটা জয়েনিং রিপোর্ট, তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন। এসে বাংলা ক্লাসে 4টে শব্দের মধ্যে 3টে ইংরেজি বলছেন কেন? দেন শি ইজ এ ক্রিমিনাল অর হি ইজ এ ক্রিমিনাল। আমরা এই যে বঙ্গবন্ধু, এই যে নমস্য ব্যক্তি আছেন, তারা আছেন, কিন্তু তারা অতীত, তারা আমাদের ইন্সপিরেশন, বাট দে আর নট আওয়ার ফিউচার। উই আর দ্য মেকার অফ আওয়ার ফিউচার। আমি এখন ইংরেজি বললাম কেন? কারণ হচ্ছে আমি বাঙালি, খেপে গেলে ইংরেজি বলি। ঠিক। এটাই হচ্ছে বাঙালির দোষ। আমি একটা কথা বলি তোমার, শেষ করে দিয়ে আমি লিভ করে যাব, কারণ আমার অন্য একটা কাজ আছে। আমি শেষ করে দিয়ে লিভ করে যাব। সেই কথাটা হচ্ছে এই, আমার এখানে আমি উদয়পুরে থাকি, ত্রিপুরায়। আমার শহরে একটি ছেলে সোশিওলজি পড়ানো উত্তরপ্রদেশ থেকে। খাওয়া দাওয়ার হয়নি, তাড়াতাড়ি করে রান্না কেউ দিতে পারে না। তখন কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করলো, তারপরে একটা রেস্টুরেন্টে আমি ব্যবস্থা করে দিলাম যে ও যেভাবে খায় ওকে খাইয়ে দিই। এখন ও আমার সঙ্গে হিন্দিতে কথা বলে, আমি বুঝি, কিন্তু বললো বাংলায় কথা বলো। তখন বললাম যখন আমি বাংলা শিখে নাও এবং আমার সঙ্গে বাংলায় লোকটা তোমাকে বলছে কে চাইয়ে, কি মানে অশোক, আবার যথারীতি আমরা শুনতে পাচ্ছি না কিছুই। চলে যাচ্ছে। হ্যাঁ, মানে অশোককে আমরা দেখতেও পাচ্ছি না, ফাইনালি অশোক কেটে গেছে। হ্যাঁ সুজন দা, আমরা একটু আসি তোমার কাছে। আমরা ভাষা নিয়ে তো শুনলাম, এবারে আমাদের কথা হচ্ছে যে ভাষার বিকাশে সাহিত্য কি কোনোভাবেই কাজে লাগে না? ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহিত্য কি কোনো মাধ্যমই নয়? সাহিত্য এখানে আলোচনা, হ্যাঁ তোমাকে করলাম। হ্যাঁ, যে আসলে এই যে আজকে নেটওয়ার্কে খুব সমস্যা চলছে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কের না, সমস্যা হচ্ছে যে যেখান থেকে অন হচ্ছে তার সমস্যা হচ্ছে। যাই হোক, হ্যাঁ, তো আজকে যেহেতু ওয়েদারটা অন্যরকমের, তো সুজনদার কাছে আমার প্রশ্ন যে ভাষা এবং সাহিত্য পরস্পরকে কমপ্লিমেন্ট করে না? পরস্পরকে কি কমপ্লিমেন্ট করে না সুজনদা? দেখো, সেটা হচ্ছে যে ভাষার তো দুটো দিক। একটা হচ্ছে ভাই তোমার থেকে আমি 5 কেজি আলু কিনতে চাই, বিনিময়ে তোমাকে আমি 20 টাকা দেব, একদম কাজের ভাষা, সংযোগের কাজের ভাষা। হ্যাঁ, আরেকটা হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আরেকটা দিক হচ্ছে যে কথাটা আমি আমার শিশুর মাথায় হাত রেখে তাকে বলতে চাই। এখন এই যে দুটো জায়গা, একটা জায়গায় এসে তো মিলতেই হবে। সেই মিলনের জায়গাটা হচ্ছে সাহিত্য। যে সাহিত্য
মানুষের সমাজের প্রতিদিনকার যে চলন ওঠা নামা সেগুলোকে সে রেকর্ড করছে, লিপিবদ্ধ করছে। এখন পৃথিবীতে কি জানি না এমন কোনো ভাষা আছে কিনা যে ভাষায় প্রচুর বাজারি কাজকর্ম হয় অথচ যে ভাষায় কোনো সাহিত্য নেই। এটা বোধহয় হওয়া সম্ভব নয়। মানে লিখিত সাহিত্য নাই থাকতে পারে, আমরা জানি যে ইভেন সাঁওতালি ভাষাতেও যে লিপি, সে লিপি তার 30 বছরও বয়স হয়নি, এখন লিপিটিকে তৈরি করা হয়েছে। তারা কি মানে সাঁওতালি ভাষার সাহিত্য ছিল না? ছিল, মৌখিক সাহিত্য ছিল। কিংবা ধরা যাক স্তালিনের আমলে মূলত লুনাচার্স্কির উদ্যোগে রাশিয়ার যে এশীয় অঞ্চলগুলো প্রচুর ভাষার বর্ণমালা ছিল না, সেই বর্ণমালাগুলোকে তৈরি করা হয়েছিল। হয়তো সেটা স্লাভ ল্যাঙ্গুয়েজের ধাঁচেই তৈরি করা হয়েছিল। তা সেই সমস্ত ভাষায় যে সমস্ত লোক সাহিত্য, মৌখিক সাহিত্য ছিল সেগুলোকে লিখিত সাহিত্যের চেহারায় আনা হয়েছে। আসলে প্রতিদিন তো মানুষের একটা সমস্যা থাকে, এই যে রাত্রিবেলা চাল কিনে আনলাম, রান্না করলাম, খেলাম, তারপর আমার জীবনটা কি এখানেই শেষ? একটা হাতি বা একটা কুকুর যেখানে তার জীবনটাকে শেষ করতে পারে, একটা মানুষ সেখানে শেষ করতে পারে না। একটা সামান্য জিনিস, ধরা যাক যে কোনো পশু, সেও বংশবিস্তার করে, মানুষও বংশবিস্তার। পশুর বংশবিস্তার এবং পশুর যৌনতার মধ্যে কোনো পার্থক্য রেখা নেই। বছরের একটি নির্দিষ্ট সময়ে তার মধ্যে, তার শরীরের মধ্যে একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের সময় তার মধ্যে প্রজনন ক্ষমতা বা প্রজননের তাগিদ বেড়ে ওঠে, সে বংশবিস্তার প্রক্রিয়ায় নেমে পড়ে। মানুষই একমাত্র প্রাণী যে বংশবিস্তার প্রক্রিয়া এবং তার যৌনতাকে বিচ্ছিন্ন করতে পেরেছে। মানুষের যৌনতার পিছনে বংশবিস্তারের তাগিদ একটা প্রাথমিক তাগিদ, কিন্তু একমাত্র তাগিদ নয়। এটা মানুষ করতে পারলো কি? একমাত্র উত্তর মানুষের সৌন্দর্য সৃষ্টি করার আকাঙ্ক্ষা। এটি আর কোনো প্রাণী নেই। বংশবিস্তারের প্রবণতাও যে একটি সৌন্দর্য, একটি আত্মক্ষরণ, আত্মসন্ধানের প্রক্রিয়া হতে পারে, একটা সংযোগের প্রক্রিয়া, যে সংযোগের প্রক্রিয়াটা বহু বছর ধরে স্থায়ী হয়ে থেকে যাবে, এই সন্ধানটাই মানুষ একমাত্র করতে পেরেছে। তার অনেক নানাবিধ কারণ থাকতে পারে, কিন্তু মানুষই একমাত্র পেরেছে। এবং সাহিত্য সেই সৌন্দর্য সৃষ্টির প্রক্রিয়া। কাজেই একটি ভাষা তাকে যেমন কাজের ভাষা হয়ে উঠতে হয়, তাকে সাহিত্যের ভাষাও হয়ে উঠতে হয়। এবং শুধু কাজের ভাষা এবং তার মধ্যে কোনো সাহিত্যের গুণাবলী নেই, আমি অন্তত এরকম কোনো ভাষার সন্ধান জানি না যে প্রচুর মানুষ সে ভাষায় প্রতিদিনকার আদান প্রদান করেন অথচ সে ভাষায় কোনো সাহিত্য নেই। এরকমটা মনে হয় বিশ্বে নেই, কারণ ওটা স্বাভাবিক প্রবণতা যে রাজদরবারে যে কথাটা বলে এলাম, দোকানে যে কথাটা বলে এলাম, সেটাকে আমি একটু লিপিবদ্ধ করলাম, তার ভিতরের এসেন্সটাকে আমি অনেকের হাতে তুলে দিতে চাইলাম, এটা হবেই। কাজেই বাজারের ভাষা, কাজের ভাষা এবং সাহিত্যের ভাষা দুটো এক জায়গায় মিললেই তবেই একটা ভাষা সে শক্তিশালী হয় এবং তার স্থায়িত্ব অনেক বেশি হয়, তার প্রভাব অনেক বেশি। ঠিক। আচ্ছা, আমরা একটু কামরুলের কাছে আসি। আমরা সাহিত্য মানে এতক্ষণ ভাষা নিয়ে আলোচনা করছিলাম, আমরা একটু কবিতা শুনবো, শুনে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেই আসছি প্রায়। তো কামরুল, একটু তোমার কবিতা পাঠ শুনি একটু। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আলোচনার বিষয়টা তো ব্যাপক ছিল, কিন্তু আমরা নানা কারণে, সময়ের বা ইয়ার কারণে ব্যাপকতার দিকে কিন্তু যেতে পারি নাই আসলে, তাই না? ভাষার দিগন্ত কিন্তু অনেক বিস্তৃত, কিন্তু মোটামুটি ছোটের উপর একটু আলোচনা হয়েছে, মোটামুটি কিন্তু এর বেশি হয়তো করা সম্ভব নয় আর কি। সময় রেস্ট্রিকশন আছে অলরেডি, কিন্তু সুজনদা মাঝে মাঝে আটকে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে আমি ভয় পাচ্ছি যে সুজনদাকে তো আমার শেষ অব্দি রাখতে হবে, অন্তত 4 থেকে 2 দিয়ে এসেছি আর কি। মানে এরপর যদি শুধু কামরুল আর তুমি আমি থেকে যাই তাহলে বড় সমস্যা হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, কবিতা পড়ো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো যেটা সুজনদা বলছিলেন, যে সেটা সূত্র ধরে আমি একটা কথা বলি, সেটা হলো যে ভাষারও কিন্তু একটা আধিপত্য থাকে। ইংরেজি ভাষার কেন আধিপত্য সেটা কিন্তু আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আমরা জানি কিন্তু কারণগুলো। উনি বলেছেন যে রাজনৈতিক কারণ বা অন্য যে কোনো কারণ থাকতে পারে, বা একজন ব্যক্তি কিন্তু একটা ভাষাকে অনেক দূর টেনে নিয়ে যেতে পারে, সেটা করেছিল। রবীন্দ্রনাথ বলেছিলেন যে মাইকেল এবং বঙ্কিম বাংলা ভাষাকে গ্রানুলেটরি স্তরের উপর রেখে গেছেন,
এবং রবীন্দ্রনাথ কিন্তু সেইখান থেকে একটা বিশাল জায়গায় ভাষাকে নিয়ে গেছেন। এবং তারপর তো অনেকেই এসছে, আমরা জানি আমাদের অনেক মহাজন শিল্প সাহিত্যের ক্ষেত্রে তারা বাংলা ভাষাকে একটা বিশেষ জায়গায় কিন্তু নিয়ে গেছেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং পৃথিবী জুড়ে মানুষ কিন্তু বলে যে কবিতার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কবিতার মধ্য দিয়ে কিন্তু ভাষা কিন্তু আসলে তৈরি হয় কবিতার মধ্য দিয়ে। এবং তুমি দেখবা যে যারা মূলত ফিকশন রাইটার তারা কিন্তু অনেকেই এককালে কবিতা লিখত, কারণ কবিতার মধ্য দিয়ে ভাষা যতটা বিকশিত হয়, ভাষার যে স্তরটা যতটা শক্তিশালী হয়, এই জন্য আমি বলি যে পোয়েট্রি ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট। এবং যে কোনো আর্টকেই কিন্তু আর্টেরই কিন্তু কবিতা থাকতে হবে, সে তোমার পারফর্মিং আর্ট হোক, সে ফাইন আর্ট হোক, যাই হোক না কেন, ছবি হোক, সে ছবিরও একটা কবিতা থাকতে হবে। আজকে তুমি গল্প আর কবিতার মধ্যে পার্থক্য করতে পারবে না। এবং জেমস জয়েস কিন্তু তোমার, তুমি যে জানো যে কবিতা এবং গদ্যের পার্থক্যকে একবারে ঘুষাই দিচ্ছে, তাই না? তো যাই হোক আর কি, আর আলোচনায় যাচ্ছে না, আমি দুটো কবিতা পড়ি তাহলে, একটা ভাষা নিয়ে আর একটা করোনা কাল নিয়ে আর কি। আমি আমার চারিদিকে শব্দের লীলা, এই বইটা 2010 সালে হয়। তো শিরোনাম কবিতা বইয়ের, এই যে শব্দগুলো নিঃশব্দে এসে দাঁড়াচ্ছে পাশে, অগন্তি মুখোশে, হাওয়া বণিক জানে তার অর্থ, চারিদিকে শব্দের লীলা, চপল বৃষ্টির শুনশান, ঘুমের কুরঙ্গি থেকে জেগে উঠে দৈরথ, শব্দেরা ওড়াই কিছু মেধাবী মিথ, উদবায়ু জল জানালে, শব্দের ভরাট গাঙে কিশোরী বেহুলার ব্যাকুল নিয়তি, মোমের মান্দাসে ভাসে কিছু মুখস্থ শোক আলুথালু কেশে, ছাই দাঁড়ানো অচেনা লোকটি তুড়ি মেরে থামিয়ে দিচ্ছে পথের উৎসব, আর আমাদের গাছগুলো ডুবে আছে হাইব্রিড ধ্যানে, ইচ্ছার পল্লবিত ডানায় ভেসে ওঠে অচেনা উপকূল, মরমী গানের ঘাটে মৃতদের গোসলের হিড়িক, এসবই মৌলিক। এপারে দাঁড়িয়ে আছি, এ এক আলাদা আলকেমি, রক্তের সুড়ঙ্গ হয়ে মস্তিষ্কের জানালায় শব্দ আসে পঞ্জরাস্থির, কান কই চড়ে বাঁধতেও জানে, শব্দের বিবিধ লীলায় ঘরামির নৈসঙ্গ হয়ে ফুটপাতে, শব্দেরা ঘুমুতে ঘুমুতে খুনির পোশাকে বেয়ে যায় হাল, শব্দেরা ফ্লোরা ও ফনা পাতা ঝরা দিন। আমাদের বীজ বপনের আদিম কৌশল পাশে এসে বসে, আর আমাদের বাহুগুলো ঢিল ভাঙা শব্দের ভিতর নবীন দোতারা, বেজে উঠে বাবলা পাতার শৈশব, দাঁড় ভাঙা রোদের খোলসে, শব্দের বিবিধ লীলায় উজানে ডিঙাবাই অচিন সাধুরা ভজনে সাধনে। বাহ, আর আরেকটা কবিতা বলার সুযোগ পাবো বোধ হয় নাকি? কি করো? আচ্ছা, আর একটা কবিতা পড়ি, ছোট ছোট পড়ো। ছোট কবিতা পড়ছি, হ্যাঁ। আর সেটা ওইটা তো ভাষা নিয়ে, এটা করোনাকালের সাথে মিলে যায় অনেকটা, অনেক আগে লেখা যদিও। অবনত হও, অবনত হও, দেখো অতঃপর ভাঙা জাহাজের নাবিকদের সাথে দেখা করো সস্তা পানশালায়, আকাশকে তো আর তুলসী তলায় নামিয়ে আনা যাবে না, তাই চলো হাঁটি ফুটপাতের চায়ের দোকানে, কান পেতে শুনি মানুষের বুকের ভিতরের ধক ধক, কতখানি নীল হয়ে উড়ে যায় সমুদ্রে জঙ্গলে ঈশ্বরের সীমানায়, ঘাসের মস্তকে ফিরতেছে একদিন যে ঘাস ফড়িং, বুঝে গেল বাণিজ্যের গুপ্ত ইশারা, সেও আমাদের পড়শি, বাতাসের দরজা ঠেলে অগন্তি ঘরমুখী হইচই আসতে থাকে বারান্দায়, কয়েদির পোশাকে সূর্য চুয়ে রোদও নেমে আসে, অবনত হও, প্রজাপতির হলুদ উড়নায় ভিজিয়ে মন, শুনতে থাকো মনোলোকে হারানো মন্ত্র, নিঃসঙ্গ নদীর চোয়ালে জমে থাকা মাছের সঙ্গীত। বাহ, আচ্ছা, আবার সুশান্ত দা আমাদের মধ্যে এসছে, অশোক চলেই গেছে কাজ আছে বলে, অশোকের লাইনও খুব অসুবিধা করছিল। আমরা তো ঈশান অঞ্চলের, আসামের বা উত্তর পূর্ব ভারতের অনেক কবি আছেন, তো আমি একজনের একটা কবিতা পড়ছি, সুশান্ত দার কাছে আসছি আমি একটু শক্তিপদ ব্রহ্মচারীর একটা কবিতা পাঠ করছি, কেউ নেই যেহেতু তাই আমি পাঠ করছি আর কি। সুশান্ত দা পাঠ করতে পারতো? সুশান্ত দা পাঠ করি? হ্যাঁ, করুন, আমি অন্য করবো, আমিও করবো একটা। হ্যাঁ, ঠিক আছে, করুন।
শক্তিবোধ ব্রহ্মচারীতে বিখ্যাত। আচ্ছা, এই কবিতাটার নাম হচ্ছে এক এক জন্ম ভালোবাসার আর এক জন্ম গৃহস্থালীর। আমি তোমার হাতের মুঠোয় ভালোবাসার তুচ্ছ নুরি, ছুঁড়ে ফেললেই অবগাহন, সমুদ্রকে ডেকে বলবো আমায় তুমি শাসন করো রত্নগর্ভা অন্ধকারে। উথাল পাথাল শব্দে নাচাও পদাতিকের বিনয় ভালো, শব্দারোহী রথাস্য গজ হাজার কিলো দূরেই রাখি। শব্দ কি সাম্পানে আসে নাকি সেও স্বয়ং ব্রজ, বালক তোমার হাতের ঘুড়ি, অস্থিবাদ না প্রকৃতি প্রেম, এক এক জন্ম ভালোবাসার আর এক জন্ম গৃহস্থালীর। কে আমাকে শাসন করে ঈশ্বরী না সেবা দাসী, পাতালের রাজকন্যা থাকে সত্যি কি সোপান বেয়ে স্বর্গেও পৌঁছনো চলে। হাতের মুঠোয় বন্দি শিবির, ইচ্ছে হলে ভাঙবে দুয়ার, পলায়ন কি সহজ হবে, ছোঁড়া মানেই ছাড়া পাওয়া, অন্তত প্রস্তুতিবিহীন সন্ন্যাসে সন্দেহ আছে, আবার ঘরেই ফিরে আসা। শব্দ তুমি ঘরের ভেতর ঘর ভাঙানো গেয়েছো গান, এক এক জন্ম ভালোবাসার আর এক জন্ম গৃহস্থালীর। হ্যাঁ, এবারে সুশান্তদার কবিতা শুনি একটু। আমরা ভাষা নিয়ে আলোচনা করেছি, সুশান্তদার কাছে কবিতা শুনি, কেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আমি মাঝখানে বেরিয়ে গেছিলাম মানে নেটের জন্য, তারপর আমি অবশ্য ফেসবুকে শুনছিলাম। যাই হোক, সুজন ভট্টাচার্যকে ধন্যবাদ, অত্যন্ত সমৃদ্ধ আলোচনা করেছেন, আমার মনের সঙ্গে মিলেছে। ভাষা নিয়ে আমিও টুকটাক কাজ করি। সবকিছুর পরেও ভাষাকে দমন করবারও একটা চেষ্টা থাকে এবং ইচ্ছে করলে বিকশিতও করা যায়। যেমন সোভিয়েত রাশিয়া করেছিল, প্রথম এক দশকেই কি উন্নতি করেছিল, রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে লিখেছিলেন, সে কথাও নিশ্চয়ই মনে আছে আপনার, থাকবেই। আর ধরুন আসামে, যেমন ধরুন আসামে বাজারে অন্তত আপনি বাংলা বলে চালিয়ে দিতে পারবেন। আপনি যদি গোটা ব্রহ্মপুত্র উপত্যকার পূর্ব থেকে পশ্চিমে রেলে করে চাপেন, আপনাকে মনে হবে না যে বাংলার বাইরে আছেন এখন, আর যে কোনো বাজারে। তারপরেও তো সমস্যা আছে, বাংলার মতো একটা সমৃদ্ধ ভাষা। বা ধরুন আদিবাসীদের সাদ্রি ভাষা, কোথাও বিকশিত স্বীকৃত, আর কোথাও তো একে বাংলা না হিন্দি না অসমিয়া বলে টানাটানি হয়। যাই হোক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আজকে তো আসলে আমরা ভেবে রেখেছিলাম উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য নিয়েও বোধহয় কথা হবে, হচ্ছে না, যখন কবিতাই পড়ি। তা আপনি বিষয় ঠিক আছে, যা আলোচনা হয়েছে তাও অনেক ভালো হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আর এই আলোচনাতে ঢুকতে চাইছি না, তাহলে আমরা আজকে এন্ড করতে পারবো না, চলতে থাকবে সারা রাত্রি। তাহলে আমি আর বেশি লম্বা করবো না। আমি ভেবেছিলাম শক্তিবোধ ব্রহ্মচারীর একটা কবিতা পড়বো, সেটা পড়ছি না, আপনি যেমন পড়ে দিলেন। না, আপনি তাহলে অন্য কারোর পড়ুন বা নিজেরা পড়তে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি ঊর্ধ্বেন্দু দাসের কবিতা পড়ছি। ঊর্ধ্বেন্দু দাস অসমের একজন প্রথম সারির কবি। ডিব্রুগড়ে থাকতেন তিনি, সংবর্ত বলে একটি ভালো পত্রিকাও করতেন, অত্যন্ত দুর্ধর্ষ। আমি তাকে নিয়ে খুব লেখালেখিও করেছিলাম। তার একটি কবিতা, তাতে অন্তঃসন্ততা উত্তর পূর্বাঞ্চলের বাঙালি মানুষের যন্ত্রণা বা বাঙালি বৌদ্ধিক সমাজের যন্ত্রণাও আপনারা ধরে ফেলতে পারবেন। দেশের নীল অতলান্ত বারিধি সে ইহজন্মে কখনো দেখেনি, নভনীল যেসব পাহাড়, বিচিত্র নামের যত জনপদ, হ্রদ মরুদ্বীপ নদী অরণ্য প্রপাত, শস্যের প্রাচীর তুলে শিল্পের আগ্রাসী জীব, প্রযুক্তির বিষাক্ত নখর নিরবধি আটকে রাখে গ্রামে গঞ্জে যেসব মানুষ, তুমুল বৃষ্টিতে ভেজে রোদে পড়ে খাক হয়, আজন্ম দারিদ্রে দুঃখে অনাহারে ধুকতে ধুকতে ধ্বংসের নিশ্চিত মুখে নির্ধারিত মরণের মুখোমুখি এসে ঘামে রক্তে জ্বলে ওঠে লেলিহান অগ্নির মতন, কিংবা শিল্পনগরীতে পোতাশ্রয়ে খনিগর্ভে রণক্ষেত্রে সশস্ত্র উত্থানে যেসব শিরাল হাত, শূন্য চোখ, ভগ্ন বুক, শৃঙ্খলিত মানুষের প্রেরিত পরম্পরা প্রজন্ম প্রজন্ম ঘুরে সত্তাহীন স্মৃতিহীন নিষ্প্রাণ ঘুটির মতো কায়েমি স্বার্থের হাতে, পুঁজিবাদী চক্রান্তের হাতে সাংখ্যিক অস্তিত্ব নিয়ে ঝাঁকে ঝাঁকে মারা পড়ে, নামহীন পরিচয়হীন। আবার কখনো স্থির জ্বলন্ত সূর্যের মতো প্রলয় মেঘের বুক চিরে রক্তিম উপপ্লবে বদলে দেয় রাজপট্ট দেওয়াল লিখন, পতাকা ছিনিয়ে আনে নতুন দিনের। যেসব অনামী পাখি স্বাধীন ডানায় উড়ে চলে যায় দিগন্ত পেরিয়ে প্রদূষে ও ভোরে, পাতার মুকুট পড়ে নীলিমা শাসন করে ঋজুশির যেসব বিশাল মহিরুহ, অরণ্যের হিম গর্ভে অচেনা সৌরভ নিয়ে জ্বলে ওঠে ঝরে যায় যেসব কুসুম, বিচিত্র পোশাকে রঙে চর্চিত যৌবন
স্থির মন্দিরের মতো বুক, কেশ চূড়ে ফুলের মশাল, রৌদ্রে ঝিলমিলি চোখে যে সকল আদিম রমণী হিমরেখা বাঁয়ে রেখে মিশে গেল নীলিমার নীলে, তাদের সমস্ত গান, হাসি, অশ্রু, আনন্দ, বিষাদ, স্থিতি ও বিনাশ, দ্রোহ, উত্থান, পতন, ক্ষোভ, তেজ, সূর্য সংগ্রামের তরঙ্গিত সফেন ও বিস্তার নিরবধি বুকে নিয়ে ভাষাহীন স্থির ও মৌনে ঝড়ের মুকুট পরে ত্রিশূন্যে দাঁড়িয়ে আছে দেখো স্বাধীন দেশের এক পরাধীন কবি। তার পায়ের তলায় নেই মাটি, হাতে কিছু কিছু প্রত্ন শস্য, নাভি মূলে মহাবোধি অরণ্যের বীজ। তাকে একটু মাটি দাও হে স্বদেশ, হে মানুষ, হে ন্যস্ত শাসন। সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময় হেম ও শস্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভনীল ফুলের মশাল। ধন্যবাদ। বাহ, আমরা সুশান্তদার কবিতাটা শোনার ইচ্ছে রইল ছোট। তার আগে অশোক চলে গেছে, অশোকের একটা কবিতা আমি একটু পড়ছি। অশোক দেবের কবিতা, মৃত বন্ধা। কিছুই বেচতে পারেনি সে, হাটের অন্ধকারে ফেলে এসেছে মাটির তৈরি বেহুলা লক্ষিন্দর। সুন্দর সুন্দর বলে একজন একটি পাখি তুলে নিয়ে গেল, মূল্য দিল না। কিছুই বেচতে পারেনি সে, হাটের অন্ধকারে ফেলে এসেছে মাটির তৈরি শ্যাম ও রাধিকা। এখন খালি পেটে তৃষ্ণার্ত সেই শিল্পী কোমরে গোঁজা বাঁশিটি বাজাতে বাজাতে বাড়ি ফিরে আসছে। তার সুরের দিকে চোখ ফেলে বসে আছে এক নারী, কিছুই ধরেনি সে সেই বাঁশির ধ্বনিটি ছাড়া। শিল্পী তাকে লক্ষ্মী বলে ডাকে, বন্ধা বলে ডাকে সারা পাড়া। আচ্ছা, আমরা সুজনদার কাছে আসি। সুজনদার একটু কবিতা শুনবো। আর সুশান্ত দা, আপনার কবিতা শুনে আমরা শেষ করব, আপনি একটু থাকবেন। সুজনদার কাছে সুজনদার কবিতা শুনবো একটু। সুজনদা, তোমার কবিতা পড়ো। তুমি পড়ো, তোমার কবিতা পাঠ করো। আচ্ছা, এখানে আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট তথ্য খালি যোগ করার আছে। আমরা এখানে তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের কথা বললাম, আমরা আসামের ভাষা আন্দোলনের কথা বললাম, আমরা কিন্তু মানভূম মানে এখন যেটা পুরুলিয়া, সেখানে যে 51 সালের যে ভাষা আন্দোলন, সেই প্রসঙ্গটা কিন্তু আমরা আনলাম না, যদিও সেখানে কেউ শহীদ হননি। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লড়াই। যাই হোক, আমি একটা কবিতা বলছি, মানে আজকে এই 19শে মেকে মাথায় রেখেই। সহজাত বর্ণমালা। বর্ণমালার সাথে নির্বাসনে যাব, নির্বাসনে যাব যাবতীয় শব্দের সাথে। বকুলের ঘ্রাণ অথবা রাত জাগা চিঠি, কুয়াশায় লেখে যাকে এখনো জীবিত কিছু হেমন্তের মাটি, তাদের ঠিকানা নেব দূরে কোনো এক পিছল ঘাটের নিচে ঘুমহীন নদীটির কাছে। গভীর ঘুমেও থাকে কবুতর পথ, ডানার শিকড়ে কিছু রক্তের সোঁতা। পরিযায়ী সাজে যেখানে পুঁতেছ তবু বটের নিশানা, সেখানেও থেকে যায় আবাসের ধূসর আভাস। তবুও তো নির্বাসনে যাব, যেহেতু সময় এঁকেছে তার আশাবরী পট, প্রথিত ধোঁয়ায় রেখে দিগন্ত খর। নিশ্চিত যাব, তবে স্তন্য ছেড়ে নয়, নিজের লোহিতে লিখে সহজাত বর্ণের কথা। বাহ, ধন্যবাদ সুজনদা। আর একটা কবিতা পড়লে ভালো হতো। ছোট একটা কবিতা আছে কি? ছোট আরেকটা বলবো, আর একটা ছোট ছোট যদি থাকে, ছোট কবিতা আছে? হ্যাঁ, আরেকটা কি পড়বো? হ্যাঁ, ছোট থাকলে, ছোট ছোট কবিতা হলে। আজকে পুরোটাই নেটওয়ার্ক সমস্যায় কেটে গেল। বলছি, হ্যাঁ পড়ো পড়ো। এটাও এই একই বিষয়কে কেন্দ্র করে।
হ্যাঁ সুজন দা পড়ো। সাউন্ড আসছে না সুজন দা, সাউন্ড পাচ্ছি না আজকে রে। হ্যাঁ সুজন দা পড়ো। শব্দ নেই। শব্দ আসছে না। আচ্ছা সুশান্তদার কাছে আমরা যাব। দেই সুজন দা লাইনটা ঠিক করে নিক। আমরা তার আগে একটু অমিতাভ দেবচৌধুরীর একটা ছোট কবিতা পড়ে নি, চাঁদের ফ্রেস্কো থেকে। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে মানচিত্র। কবিতার নাম মানচিত্র। আমার উত্তরে তুমি, আমার দক্ষিণে তুমি, আমার পূর্বে তুমি, পশ্চিমে ঈশানে নৈরিতে তুমি, তুমি আগুনেও তুমি, আর বাতাসেও তুমি, আবর্জনা তুমি ময়, আয়নায় তুমি, অথচ তোমার কথা লিখতে শিখিনি বলে, অথচ সকল কথা চাঁদের উদ্দেশ্যে ধেয়ে যায়। আর একটা কবিতা একটুখানি প্রবুদ্ধর একটা কবিতা পড়বো, পড়ে আমি সুশান্তদার কাছে যাব। যদি এর মধ্যে সুজনদা ঠিক হয়ে যায় তাহলে সুজনদাকে দিয়ে শেষ করব। প্রবুদ্ধর একটা ছোট কবিতা পড়ছি, পরজন্ম কবিতার নাম। অমৃতের মাদকতা রক্তে মিশে আছে, টলমল করে ওঠে সমস্ত শরীর, পথেও বিপথে ঘুরে খানাখন্দে পড়ি, যেন তীব্র ক্ষুধায় আকন্দ পাতা খেয়ে স্বেচ্ছা অন্ধ হয়েছি দেবতাদের দেশে। পরজন্ম বলে যদি সত্যি কিছু হয়, সমুদ্র মন্থন শেষে রাহুর কবন্ধ আমি, অমরত্ব নয় চাই চাঁদের প্রণয়। থ্যাংক ইউ। সুজনদা কি তোমার লাইন ঠিক হয়েছে? এবার শুনতে পাচ্ছ তোমাল? হ্যাঁ পাচ্ছি পড়ো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আমি বাংলাতে কথা বলি। হুম। আমার উজান পাড়ের ডিঙি, আমার শ্রাবণের নিয়মিত ঝরে পড়া, আমার চৈত্রে আসা বেপরোয়া বাতাস, সব কিছু থাকে তোমার উঠোন জুড়ে। আমি ফুরিয়ে যেতে যেতে উঠে আসি, আমি উঠে যেতে যেতে ফিরে আসি, আমি ফিরতে ফিরতে আবার নতুন করে ভালোবাসি। বাংলা ভাষা আমার, আমার মায়ের মুখের বুলি। তোমাকে নিবিড় ভাবে ছুঁয়ে থাকি আমি, স্তনপোষ্য শিশুটিও যেমনটা থাকে আলতো লতার মতো আপ্রাণ লিপ্ত হয়ে তার জননীর বুকে। মৃত্যুকেও একদিন চুমু দিয়ে ঠোঁটে বলে যাব, এই দেখো আমি বাংলাতে কথা বলি। বাহ। আচ্ছা সুশান্তদা, এবার আপনার কবিতা শুনবো, শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো। আমি কোন এককালে কবিতা লিখতাম, এখন 2 দশক ধরে আমি পুরোপুরি গদ্যে আছি বলে নিজের কবিতা পড়বো বলে আমি আলগাও করিনি। যেহেতু সুযোগ দিচ্ছেন তো আমি অন্যেরই। আচ্ছা, এইমাত্র আমি সন্ধ্যাবেলা পড়ছিলাম, আমরা খুব জানি না যে অসমে প্রচুর দ্বিভাষিক কবি আছেন। যেমন ধরুন হেমাঙ্গ বিশ্বাস, অমলেন্দু গুহ, রবীন্দ্র সরকার, এদের কথা আপনারা শুনেছেন। এরা বাংলাতেও লেখেন। রবীন্দ্র সরকার এখনো আছেন এবং অসমিয়াতেও লেখেন। রবীন্দ্র সরকার কিছুদিন আগে অসমিয়াতে অসমিয়া কবিতার জন্য রবীন্দ্র সাহিত্য একাডেমি পেয়েছেন। এবং সেরকম একজন বিখ্যাত অসমিয়া কবি আপনারা নাম শুনেছেন, হীরেন ভট্টাচার্য। তিনি কিন্তু বাংলাতে লিখতেন এবং প্রায় সমস্ত অসমিয়া কবিতার নিজেই বাংলা করেছেন। আজকেই সন্ধ্যাবেলা তার পাতা উল্টাচ্ছিলাম এবং একটা ভাষা নিয়ে কবিতা, ছোট্ট কবিতা আমি পড়লাম, তো আমি আপনাদেরকে শোনাচ্ছি। লতিয়ে আসে, মার মুখের ভাষা আমার ঠোঁটে লতিয়ে আসছে, বাতাসে উড়ে আসা শস্যশালী গন্ধ আমি যেন ছুঁয়ে দেখব। এক এক সময় মানুষ বড়ই ভালোবাসা আকুল হয়ে পড়ে, ভাষা শুশ্রূষা করে মানুষের মান, ভাষার একটি চুমুতে ঝরঝরে করে বয়ে যায় ভালোবাসার যমুনা। এটা কিন্তু অসমিয়া কবি হীরেন ভট্টাচার্যের কবিতা, বাংলাতে তিনি লিখেছেন। তো শক্তিপদ ব্রহ্মচারীর 2টি বিখ্যাত কবিতা আছে এই দিনটিকে নিয়ে। আমি ভেবেছিলাম আপনি ওটাই পড়বেন, তো পড়লেন না যখন, তো আমি পড়ে দিই। আজকাল এটি অনেক বিখ্যাত। একটি তো হচ্ছে 19 মে 1961 শিলচর। 10টি ভাই চম্পা আর একটি পারুল বোন কলজে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোণ।
কোন ভাষাতে হাসে কাঁদে কান পেতে তা শোন, শুনলি না? তো এবার এসে কুচক্রীদের ছা 30 লাখের কণ্ঠবেদী আওয়াজ শুনে যা, বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা। একটা ছোট্ট এরকমই উদ্বাস্তুর ডায়েরি। যে কেড়েছে বাস্তু ভিটে সেই কেড়েছে ভয়, আকাশ জুড়ে লেখা আমার আত্মপরিচয়, হিংসাজয়ী যুদ্ধে যাব আর হবে না ভুল, মেকলা পরা বন দিয়েছে একখানা তাম্বুল, এবার আমি পাঠ নিয়েছি আর কিছুতে নয়, ভাষাবিহীন ভালোবাসার বিশ্ববিদ্যালয়, বাংলা আমার আই ভাষা গো, বিশ্ব আমার ঠাই, প্রফুল্ল ও ভিগু আমার খুল্লতা তো ভাই। দ্বিতীয়টি আপনারা বুঝতেই পারছেন অসম আন্দোলনের সঙ্গে জড়িত। ঠিকই ঠিকই। এখানে থাকবে। দেখ, আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। সুশান্ত দয়া মানে সাময়িক আন্তর্জাল বিভ্রাটের জন্য থাকতে পারেননি একটা লম্বা সময়, আবার শেষ পর্যন্ত আপনাকে পেয়েছি, ধন্যবাদ। মোটামুটি যাদের যা বক্তব্য শোনার আমরা শুনেছি, হয়তো আরো দীর্ঘ করতে পারলে অনুষ্ঠান বা প্রযুক্তির সমস্যা না থাকলে আর গুছিয়ে আলোচনা করা যেত। ভাষা নিয়ে খুব সমৃদ্ধ আলোচনা হচ্ছিল আজকে, ভাষা নিয়ে আজকে খুব সমৃদ্ধ আলোচনা হচ্ছিল। ঠিকই, হ্যাঁ, তবু আমরা যে আলোচনাটা করেছি আমার মনে হয় সেটা খুব অকাজের আলোচনা নয়। ভাষা তার নিজস্ব লড়াইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকবে, কাজের মধ্যে দিয়ে এবং সাহিত্যের মধ্যে দিয়ে, এই দুটোর মেলবন্ধন যদি ঠিকঠাক হয় ভাষা নিশ্চিত বেঁচে থাকবে। তো আমরা আমার তরফ থেকে একটা লাইন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আপনাদের প্রত্যেকের কাছেই আসবো, সুজনদাকে দিয়ে শেষ করব, এক লাইন করে করে শেষ করব। আপনি আপনার কথাটা বলে নিন, আমি আমার তরফ থেকে সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। ভাষা তার নিজের ক্ষমতাতেই বাঁচবে, ভাষাকে যারা বহন করে তারা বাঁচিয়ে রাখবেন। তো আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট আয়োজন করলাম, 19, 21 এবং মানভূমের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা। আর সুশান্ত দেব, আপনি আপনার কথা বলুন, এক লাইন দিয়ে শেষ করুন, তারপর আমরা সুজনদাকে দিয়ে শেষ করবো। সুজন বাবু বলছিলেন যে ভাষা বাজারে যদি ব্যবহার না হয়, সাধারণ মানুষ যদি ব্যবহার না করে, টিকবে না, সাহিত্য টেকায় না। আবার পাল্টা অশোক বলছিল যে ভুলভাল আজকাল আন্তর্জালে বাংলা লিখছে। আমি একটা বহুদিন ধরে বলি, ভুলভাল লিখতে দিলেই ভাষার বিস্তার হয়। এই যে কথায় কথায় শুদ্ধ সবাই রবীন্দ্রনাথের মতো বাংলা লিখবে, এই প্রবণতাটি ঠিক নয়। যে ভাষা এটা করে সে নিজের বিপদ ডেকে আনে, সে নিজেকে ওই সংস্কৃতের মতো, কারণ সংস্কৃত একটা নির্দেশিকা ব্যাকরণ মেনে এগুচ্ছিল বলেই একটা গণ্ডিতে বাঁধা পড়ে গেছে। এইটুকুনি আমার বলবার কথা। আন্তর্জাল একটা নতুন জগৎ খুলে দিয়েছে, আর করোনা কালে আরো বড় আমরা মানে বুঝতে পারছি, অনুভব করতে পারছি। এককালে আমরা আন্তর্জালে বাংলা প্রচারের জন্য উত্তর পূর্বাঞ্চলে রীতিমতো লড়াই করতে হয়েছিল। অশোক সেই লড়াইয়ের শরিক ছিল একটা সময়। এখন হয়তো সে একটু এরকম বিরক্ত হয়ে গেছে, তার মতো অনেকেই সরেও গেছে, এটাও ঠিক। ঠিক আছে, এইটুকুনি বলবার কথা। ঠিক আছে, ধন্যবাদ সুশান্ত দা। আর সুজন দা, তুমি 2 লাইন বললে শেষ করো, মানে একটু কনক্লুড করো। মিউট করা আছে, মিউট করা আছে, মিউট। ঠিক আছে, ধন্যবাদ, আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। হ্যাঁ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, ভালো থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ।